এই কি করছেন? হ্যাঁ ছাড়েন বলছি আমায়। কে আপনারা? আর আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? কোনো কথা না বলে চুপচাপ গাড়িতে ওঠ বলছি। এই কে আপনারা? আর আমায় কোথায় নিয়ে যাবেন? আমার অপরাধটা কি বলেন প্লিজ। ওই শালাটার হাত পা বেঁধে গাড়িতে তুলতো। লোকটা অন্য লোকটাকে বলল। তারপর আর কি, তারা এতগুলো লোক, আমি একা কি করে পারি বলেন? তারা সবাই মিলে আমায় জোর করে গাড়িতে তুলে হাত পা বেঁধে দিল, আর নড়তেও পারছি না। ও আপনারা হয়তো শুরুতে কি হচ্ছে কেউই বুঝতে পারছেন না। তাহলে চলুন আপনাদের একটু ভালো করে বুঝিয়ে বলি। তার আগে আমার পরিচয়টা দিয়ে দেই। আমি শিহাব, মা বাবার একমাত্র আদরের ছেলে। আমার একটা ছোট বোনও আছে, নাম মরিয়ম। আমি এইবার ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ি। বাকিটা গল্প পড়লে বুঝতে পারবেন। আমি কলেজ শেষ করে বাসায় ফিরছি, এমন সময় একটা কালো মাইক্রো বাস এসে আমার পথ আটকায়। তারপর কি হলো তা তো আপনারা দেখলেনই। এখন গল্পে আসা যাক। আমায় ছেড়ে দেন না প্লিজ, আমি কোনো অপরাধ করিনি। আমায় যেতে দেন প্লিজ। এই চুপচাপ, আর একটা কথাও বলবি না, বলে দিলাম। চুপ করে থাক। আরে আমার অপরাধটা কি? কেন আমায় এইভাবে রাস্তা থেকে তুলে আনলেন? আর এখন কোথায় নিয়ে যাচ্ছেন? ওই শালাটা বেশি বক বক করছে, একটা দিয়ে দে তো। সামনের লোক পিছনের লোকটাকে বলল। তারপর পিছন থেকে কে যেন আমার মাথায় ঠাস করে বাড়ি মেরে দেয়। এত জোরে মারায় আমি সাথে সাথে জ্ঞান হারাই। আর কিছুই মনে নেই। চোখ খুলে তাকিয়ে দেখি যে আমি একটা অন্ধকার রুমের ভিতরে আছি। আমার হাত পা চেয়ারের সাথে বাঁধা, যার ফলে একটু নড়তে পারছি না। কিছুক্ষণ পর অনুভব করলাম যে কেউ একজন ঘরের দরজা খুলে রুমে আসছে। ভালো করে চেয়ে দেখি যে একটা মাস্ক পরা লোক আমার কাছে এসে মোবাইলটা বের করে তাকে যেন কল করছে। হ্যালো ম্যাডাম, ছেলেটার জ্ঞান ফিরেছে, আপনি এখন আসতে পারেন। তারপর লোকটা আমার কাছে এসে বলতে লাগলো যে আমাদের ম্যাডাম এখন আসছেন, ওনার সাথে ভালো করে কথা বলবা, তা না হলে কিন্তু। এই না না, আপনারা যেভাবে বলেন সেইভাবে কথা বলবো। তার কিছুক্ষণ পর রুমে একটা ছেলে, থুক্কু ছেলে টাইপের একটা মেয়ে আসলো। আসলে জিন্স প্যান্ট আর শার্ট পরে মেয়েটা এসে, তাই ছেলে না মেয়ে চিনতে পারাটা একটু মুশকিল। এই যে ম্যাডাম, আমায় এইখানে কেন আনা হয়েছে? আমায় ছেড়ে দেন না প্লিজ, আমি কোনো অপরাধ করি নাই। ওই শালা, তোকে না বললাম যে ম্যাডাম আসলে ওনার সাথে ভালো করে কথা বলতে? কথা না কানে যায় না? এই বলে লোকটা এসে আমার গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিল। আমি কিছু বলতে যাব তার আগে দেখি যে মেয়েটা লোকটার কাছে এসে তার বুকে সজোরে একটা লাথি মেরে দিল, আর বলতে লাগলো, কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হলো আমার কলিজার গায়ে হাত তোলার? দাঁড়া, আজকে আব্বুকে বলে তোর চাকরি খেয়ে নেবো আমি। এই বলে মেয়েটা মোবাইলটা বের করে কল করতে যাবে, তখন লোকটা তার পায়ে পড়ে গেল আর বলতে লাগলো, ম্যাডাম, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ আমার এইবারের মতো মাফ করে দেন। আমার চাকরি আপনি এইভাবে কেড়ে নেবেন না, প্লিজ। কুকুরের বাচ্চা, যা ভাগ এখান থেকে, না হলে তোকে আমি এক্ষুনি মেরে ফেলবো বলে দিলাম। আবার লোকটাকে লাথি মেরে বলল। লোকটাও সাথে সাথে রুম থেকে বের হয়ে গেল। আর তখন মেয়েটি আমার সামনে আসলো। তাকে দেখা মাত্রই আমি অনেক বড় একটা শক খেলাম। এ এখানে কেন? তার মানে এই আমায় এইখানে তুলে এনেছে? আরে এ তো তানিয়া। আসলে এতক্ষণ সে অন্ধকারে থাকার কারণে ভালো করে দেখতে পাই নাই। তোমার খুব লেগেছে সোনা, তাই না? তানিয়া আমার কাছে এসে গালে হাত দিয়ে বলল, কে শোনা? হ্যাঁ, আর আমায় এইখানে কেন আনা হয়েছে? আমায় ছেড়ে দেন প্লিজ, আমি বাসায় যাব। সোনা, বাসায় যাওয়ার জন্য এত পাগল হচ্ছ কেন শুনি? আগে বিয়েটা তো হয়ে যাক। এই কার বিয়ের কথা বলছেন? হ্যাঁ, আর এইখানে আমার কি দরকার? আরে আমাদের বিয়ের কথা বলছি জান পাখি। আমাদের বিয়ে মানে? আমি বলেছিলাম না যে তোকে আমার নিজের করেই ছাড়বো, তাই আমি আজকে তোকে এইখানে বিয়ে করছি। এই প্লিজ এমন করবেন না, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আগেই বলে দিলাম কিন্তু। এই, আমি এইখানে তোর মতামত নিতে আসি নাই, ওকে? আমি যা বলছি তাই হবে, এতে তোর মত থাকুক বা না থাকুক। এই কথা বলে তানিয়া চলে গেল। এইদিকে আমি বসে বসে ভাবছি কি হচ্ছে এইসব। তানিয়াকে সত্যি আমায় বিয়ে করে ফেলবে? তাহলে আমার কি হবে? আমি তো শেষ হয়ে যাব। এইসব ভাবতেছি তখনই কিছু লোক এসে আমার হাত পা খুলে দিয়ে আমায় তাদের সাথে নিয়ে গেল। এই আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? ছেড়ে দেন বলছি। বেশি কথা বলবি না, না হলে এই সোজা পেটে ঢুকিয়ে দিব। ছুরির ভয়ে আর কিছুই বলতে পারলাম না। তারপর তারা আমায় একটা রুমে নিয়ে এসে শেরওয়ানি পরাতে লাগলো। ছুরি দেখিয়ে দেখিয়ে আমায় বিয়ের সাজে মানে জামাই সাজে তৈরি করে ফেললো। তারপর তারা আমায় রুম থেকে বাহিরে নিয়ে আসলো। বাহিরে এসে তো আমি অবাক, কারণ বাহিরে কাজী বসে আছে। তার মানে কি তানিয়া আমায় সত্যি বিয়ে করে ফেলবে? ভাবতে ভাবতে তারা আমায় কাজীর পাশে নিয়ে বসিয়ে দিল। কিছুক্ষণ পর বিয়ের সাজে একটা মেয়েকে আমার পাশে এনে বসিয়ে দিল। দুইটা মেয়ে,
আমার আর বুঝতে বাকি রইল না যে এটা আর কেউ না, তানিয়া। কাজী সাহেব বিয়ে শুরু করেন। তানিয়া কাজীকে বলল, তারপর কাজী বিয়ে পড়ানো শুরু করে দিল। একটু পর কাজী তানিয়াকে বলল। মা কবুল বলো। কাজীর কথায় তানিয়ার সাথে সাথে 3বার কবুল বলে ফেললো, যেন তার আর তর সইছে না। বাবা এখন তুমি কবুল বলো। কবুল বলো সোনা। না, বলবো না। আমি আগেই বলেছি যে আমি আপনাকে বিয়ে করতে পারবো না। তার উপর আপনি আমার সিনিয়র। আমি এত কিছু শুনতে চাই না, ভালোই ভালোই কবুল বল বলছি। বলবো না, বলবো না, বলবো না। আমায় মেরে ফেললেও আমি কবুল বলবো না। ও মা! এই কথা বলার সাথে সাথে দেখি যে তানিয়া কোথা থেকে জানি একটা ছুরি এনে আমার গলায় লাগিয়ে দিল। আরে এখনো কাটে নাই। এই কি করছেন? কি কেটে যাবে তো? ছাড়েন বলছি, প্লিজ। ছাড়বো না, আগে কবুল বল, না হলে এখন সত্যি সত্যি গলা কেটে দেব। এই, আপনি আমার সাথে এমন করছেন কেন? পুরো দুনিয়াতে কি মানুষের অভাব পড়ছে নাকি যে আমাকে বিয়ে করা লাগবে? এখন কবুল বলবি কি না? এই না না, বলছি, এমন করবেন না প্লিজ। কি আর করার, কেমন গুন্ডি মেয়ে আপনারা দেখলেনই তো। অবশেষে কবুল বলতেই হলো, আর আমাদের বিয়েটাও হয়ে গেল। তারপর ওইসব লোকগুলো আমায় ধরে নিয়ে এসে একটা সুন্দর রুমের ভিতর ঢুকিয়ে দিয়ে চলে গেল। রুমটা একদম সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। এখন আমি একটা ছেলে হয়ে বাসর ঘরে বসে আছি, মেয়ের জায়গায়। যেখানে একটা মেয়ে বসে থাকার কথা ছিল, সেখানে আমি বসে আছি। কেউ আমায় নিয়ে হাসেন না প্লিজ। ও হ্যাঁ, আপনারা হয়তো ভাবছেন যে এই তানিয়াটা আবার কে, আর আমায় বিয়েই বা কেন করেছে, তাই তো? তাহলে চলেন আপনাদের একটু ভালো করে বুঝিয়ে বলি। তানিয়া হলো আমাদের কলেজের সিনিয়র আপু। কলেজের মধ্যে তানিয়া সুন্দরী মেয়েদের মধ্যে একজন। সে এইবার অনার্স প্রথম বর্ষে পড়ে, মানে সে আমার 1 বছরের বড়। তার বাবা এই শহরের ধনী ব্যক্তিদের মধ্যে একজন। কলেজে সেই প্রথম দিন থেকে কেন জানি সে আমার পিছনে লেগে আছে। কিছুদিন আগেই সে পুরা কলেজ ক্যাম্পাসের সামনে আমায় প্রপোজ করে বসে, সে নাকি আমায় ভালোবাসে। কিন্তু সেই দিন আমি তাকে ফিরিয়ে দিয়ে বলি যে আমি আপনাকে ভালোবাসি না। তার উপর আপনি আমার সিনিয়র, আমাদের এইসব সমাজ মেনে নিবে না। আরো কত কি বলে চলে আসলাম। পিছন থেকে তার বলা কথাগুলোর এইটুকুই শুনতে পেলাম যে তোকে কি করে নিজের করতে হবে তা আমি ভালো করে জানি। শুনে রাখ, তোকে আমি একদিন সারা জীবনের জন্য নিজের করে নিব বলে দিলাম। এইসব কথায় কান্না দিয়ে চলে আসলাম। এরপর থেকে তাকে আর কলেজে রাখা যায়নি। তারপর আজকে কলেজ শেষ করে বাসায় আসার সময় একটা গাড়ি আমায় জোর করে তুলে নিয়ে আসে। তারপর কি হলো তা তো আপনারা জানেনই। এখন গল্পে আসা যাক। এইভাবে কিছুক্ষণ একা বসে রইলাম আর নিজেকে নিজে গালি দিতে লাগলাম যে কেন ওই দিন এইভাবে চলে আসলাম। এইসব কথা ভাবতেছি ঠিক তখনই কেউ একজন দরজা খুলে রুমের ভিতরে আসলো। দরজা খোলা শব্দ পেয়ে সামনে তাকিয়ে দেখি যে তানিয়া কোণের সাজে মাথায় ইয়া বড় একটা ঘোমটা দিয়ে ঘরে প্রবেশ করেছে। তাকে দেখা মাত্র আমিও সাথে সাথে দাঁড়িয়ে পড়ি, আর সে আমার কাছে এসে যেই আমার পা ছুঁয়ে সালাম করতে যাবে ঠিক তখনই আমি আমার পা সরিয়ে নেই আর বলি, এই আপনি আমায় একদমই টাচ করবেন না বলে দিলাম। আমি আপনাকে কখনোই মেনে নিব না বলে দিলাম। আমি একথা বলার সাথে সাথে দেখি যে তানিয়া তার ঘোমটা তুলেই আমার কাছে এসে আমার কলার চেপে ধরলো। এই, তুই কি বললি? তোকে টাচ করব না তাই না? আমি তোকে 100 বার টাচ করব। আর তুই আমায় মেনে নিস আর নাই নিস, তাতে আমার কিছুই আসে যায় না। এখন দেখি তুই আমায় কি করতে পারিস। এই কথাগুলো বলেই সে আমার কলার ছেড়ে দিল। আপনি এই কাজটা একদমই ঠিক করেন নাই। আমার পরিবার বা আমার এই বিয়েতে মত আছে কিনা তাকে একবারও জিজ্ঞেস করেছেন? আমি তোকে আগেই বলে দিয়েছি যে তোর মত থাকুক আর না থাকুক তাতে আমার কিচ্ছু আসে যায় না। ওই দিন যদি তুই আমার প্রপোজালটা একসেপ্ট করে নিতি তাহলে আজকে তোকে এইভাবে বিয়ে করতাম না, তোর পরিবারের সাথে কথা বলেই বিয়ে করতাম। সব তোর ভুলের জন্য। যা করেছেন একদমই ঠিক করেন নাই। আমি এর জন্য আপনাকে শিক্ষা দিব। আমি বাসায় যাচ্ছি, থাকেন আপনি। এই কথাগুলো বলে চলে আসতে যাব, ঠিক তখনই তানিয়া আমার হাত ধরে টান মেরে বিছানার উপর ফেলে দিয়ে আমার উপর চড়ে বসলো। বাসায় যাওয়ার জন্য এত পাগল হচ্ছ কেন সোনা? আগে বাসর রাতটা তো করে নেই। এই বাসর মানে কি? হ্যাঁ, ভালো হবে না কিন্তু। আপনি এই নিষ্পাপ পিচ্চি পোলাকে একা পেয়ে তার সুযোগ নিচ্ছেন। হ্যাঁ, এই তুই কি বললি? তুই নিষ্পাপ পিচ্চি পোলা তাই না? কয়েকদিন পর বাচ্চার বাপ হবি আর তুই নিজেকে পিচ্চি বলছিস? লজ্জা করে না? ঠিকই তো বললাম। আর বাচ্চার বাপ হব মানে কি? হ্যাঁ, আমি বাচ্চা কই পাবো? কেন বাবু, কিছু বুঝো না নাকি? আগে বাসর রাতটা তো হোক, তারপর না হয় সব কিছু বুঝতে পারবা। আবার শয়তানি হাসি দিয়েই আমার দিকে এগিয়ে আসতে লাগলো। এই 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 কি হচ্ছে? হ্যাঁ, আপনি এইভাবে কেন আমার দিকে আর কিছু বলার আগে তানিয়া তার গোলাপি ঠোঁট জোড়া দিয়ে আমার ঠোঁট দখল করে নিল।
যার ফলে আর কিছু বলতে পারছি না। তানিয়া আমায় অনেকক্ষণ ধরে কিস করছে আর পিছনে চুলগুলো খামচে ধরছে। অনেকক্ষণ চেষ্টা করলাম নিজেকে আটকানোর, কিন্তু তার মিষ্টি ঠোঁটের ছোঁয়াতে আর পেরে উঠতে পারলাম না। আমিও তার সাথে রেসপন্স দিতে থাকলাম। তারপর কি হলো নিজেরই মনে নেই, আর কখন যে ঘুমিয়ে পড়লাম সেই দিকে কোনো খেয়ালই নেই। সকালবেলা কারো নরম হাতের ছোঁয়া পেয়ে ঘুমটা ভাঙলো। ও মা, চেয়ে দেখি যে আমার পাশে তানিয়া বসে আছে আর আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আর তখনই আমার রাতের কথা মনে পড়ে গেল, তাই লজ্জায় উঠে পড়লাম। আমায় উঠতে দেখে তানিয়া বলে উঠল, আমার জান পাখিটার ঘুম ভাঙলো তাহলে? জি। আর রাতের বেলা কি হয়েছিল আমাদের মাঝে? কেন সোনা, তুমি জানো না যে কি কি হয়েছে? মানে কি হয়েছে আমাদের মাঝে? অনেক কিছুই হয়েছে, এইসব বলা যাবে না। লজ্জা করে তো নাকি? এখন যাও, গিয়ে ফ্রেশ হয়ে আসো। আমি তোমার জন্য নিজের হাতে নাস্তা বানিয়েছি। এই বলে তানিয়া আমার হাতে একটা তোয়ালে ধরিয়ে দিল, আর আমিও বাধ্য ছেলের মতো ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাহির হয়ে দেখি তানিয়া নাস্তা নিয়ে বসে আছে। আমার বাহির হতে দেখে সে বলল, হয়েছে, তাহলে এখন নাস্তা করে নাও। বলছিলাম কি আমি বাসায় যাব। আম্মু আব্বু আমার জন্য চিন্তা করছে বোধহয়। ওই, আর একবারও বাসায় যাওয়ার কথা বলবি না। এখন নাস্তা করে এসে। তাই ভয়ে আর কিছু বলতে পারলাম না। তার পাশে গিয়ে বসে নাস্তা করতে বসলাম। নাও, হা করো, আমি তোমায় খাইয়ে দিচ্ছি। তানিয়া আমার মুখের সামনে একটু খাবার এনে বলল, না থাক, আমি নিজে থেকে খেতে পারবো, আমার হাত আছে। এই বলে খাবারে হাত দিতে যাব, তখনই তানিয়া হাত ধরে ফেলে। তোকে আমি হা করতে বলছি, শুনতে পাস নাই? যা বলছি তাই কর। তার এমন রাগের চেহারা দেখে ভয়ে আর কিছু বলতে পারলাম না, হা করতে হলো। সে আমায় একটু খাইয়ে দিয়ে বলল, নাও, এবার তুমি আমাকে খাইয়ে দাও। খাবারের প্লেট আমার দিকে বাড়িয়ে, আপনার তো হাত আছে, তো আমি কেন খাইয়ে দিব? নিজের হাতে খান না। তুই আমায় খাইয়ে দিবি কি না, আর আমার মুখের উপর এত কথা বলবি না, বলে দিলাম, না হলে খুব খারাপ হবে। কি গুন্ডি মেয়েরে বাবা, আমার জীবন তো দেখছি শেষ করে নিবে। আই, কি বলি তুই? আমি গুন্ডি? হ্যাঁ, এই রে, আমি তো আস্তে করেই বললাম, শুনলো কি করে? এই না, মানে আমি তো বলি নাই, আপনি ভুল শুনেছেন মনে হয়। এই নেন, হা করেন, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। সেও আর কথা না বাড়িয়ে হা করলো, আর আমি তাকে খাইয়ে দিতে লাগলাম। নাস্তা খাওয়া শেষ হলে তানিয়া প্লেট নিয়ে রুম থেকে চলে যায়, আর আমি হাত ধুয়ে এসে বিছানায় বসে পড়ি। কিছুক্ষণ পর তানিয়া রুমে এসে তার মোবাইলটা নিয়ে বারান্দায় চলে যায়, আর কাকে যেন কল করে আর কথা বলতে থাকে। কি কথা হচ্ছে তা আমি শুনতে পাই নাই, কিন্তু দেখেছি যে তানিয়া বারবার ফোনে কথা বলার সময় আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিচ্ছিল, কিন্তু কেন তা আমি জানি না। ফোনে কথা বলা শেষ করে তানিয়া আবার রুমে এসে পড়ল, আর আমায় বলতে লাগলো, আই, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা এখন বেরোচ্ছি। মানে কোথায় যাব আমরা? উফ, এত কথা বলো না, যা বলছি তাই করো, গেলেই দেখতে পারবা। এখন যাও, রেডি হও বলছি। আমিও আর কোনো কথা না বলে রেডি হতে চলে গেলাম। রেডি হয়ে এসে রুমে বসে আছি একা। তানিয়া যে কই গেল বুঝতেছি না। একটু পর রুমে কারো আসার আওয়াজ পেলাম, আর সামনে তাকাতেই তো আমি পুরা অবাক। এ আমি কাকে দেখছি? এটা তো একটা পরী আমার সামনে, যেন আকাশ থেকে নেমে এসেছে। ভালো করে খেয়াল করে দেখি যে সে পরী আর কেউ না, তানিয়া। একটা নীল রঙের শাড়ি, হাতে কিছু চুড়ি, ঠোঁটে হালকা করে লিপস্টিক, চোখে গাঢ় সৌন্দর্য দান করেছে, যা বলে বোঝানো যাবে না। আমি তো তাকে দেখে সেই ধরনের ক্রাশ খাইলাম। আমি তানিয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি, আর এদিকে যে তানিয়া বারবার আমায় ডেকে চলেছে সেই দিকে আমার কোনো খেয়ালই নেই। আই, কি হলো তোমার? কই হারায় গেলা? হ্যাঁ হ্যাঁ বলেন, কি বলছিলেন যে? আমায় এতক্ষণ কেন দেখছিলে ওইভাবে? কই আমি দেখছিলাম, দেখি নাই তো। আর মিথ্যা বলতে হবে না। আচ্ছা, আমায় কেমন লাগছে বললে না তো? খুব সুন্দর লাগছে, যেন আমার সামনে একটা পরী দাঁড়িয়ে আছে। সত্যি আমায় এত সুন্দর লাগছে? থ্যাংক ইউ। কি, এটা কি হলো? কোনটা? এই যে এখন দিলেন ওইটা। তো কি হয়েছে? আমি আমার বরকে দিয়েছি, তো এতে কার কি শুনি? না কিছু না। এখন চল। এই বলে তানিয়া আমায় আর কোনো কথা বলতে না দিয়ে আমার হাত ধরে নিয়ে বাহিরে চলে এলো, আর আমায় একটা গাড়িতে বসিয়ে সেও বসে পড়ল। তানিয়া কিন্তু গাড়ি চালাতে পারে। আমরা এখন কোথায় যাচ্ছি? সেখানে গেলেই দেখতে পাবা। বলেন না প্লিজ, কোথায় যাচ্ছি? এই, চুপ করে বসে থাকতো, এত কথা বলিস কেন? হ্যাঁ, আর একটা কথাও বলবি না, বলে দিলাম। তার এমন রাগী চেহারা দেখে ভয়ে আর কিছু বলতে পারলাম না, চুপ করে বসে রইলাম। প্রায় 1 ঘন্টা পর একটা বাড়ির সামনে এসে তানিয়া গাড়ি থামালো।
আর আমায় নামতে বলল। আমি গাড়ি থেকে নেমে তো পুরাই অবাক। এ আমি কি দেখছি? এই যে আমাদেরই বাড়ি, কিন্তু তানিয়া আমাকে এইখানে কেন নিয়ে আসলো? আর সে আমাদের বাড়ি বা চিনলো কি করে? আই কি হলো, কি ভাবছো? ভেতরে চলো। এটা তো আমাদের বাড়ি, আপনি চিনলেন কি করে? আর আমাকে এখানেই বা কেন নিয়ে আসলেন? আরে আমার শ্বশুর বাড়ি আর আমি চিনবো না? কি যে বলো না। আগে ভেতরে চলো, তারপর সব কিছুই বুঝতে পারবা। চলো তো। এই বলে তানিয়া আমার হাত ধরে টেনে বাড়ির কাছে নিয়ে গেল। আমি গিয়ে বাড়ির বেল চাপ দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। আর সাথে সাথে তানিয়া আম্মুকে সালাম করলো। আর আম্মু তানিয়াকে নিয়ে ভিতরে চলে গেলেন। আমি তো কিছুই বুঝতে পারলাম না। নিজের ছেলের সাথে অচেনা একটা মেয়েকে দেখে আম্মুর কোনো রিয়াকশন নাই কেন? আবার নিজের সাথে করে ভিতরেও নিয়ে গেল। মাথায় কিছুই ঢুকছে না। আর এদিকে যে নিজের ছেলে দাঁড়িয়ে আছে, সেই দিকে কোনো খেয়ালই নেই। এইসব কথা ভাবতেছি, ঠিক তখনই তানিয়া এসে আমায় ডাক দিল। এই তোমার আবার কি হলো? ভিতরে আসবা না নাকি এইখানেই দাঁড়ায় থাকবা? চলেন। আর আম্মু আপনাকে আমার সাথে দেখে কোনো রিয়াক্ট করলো না কেন? আরে তুমি আগে ভেতরে চলো তো, তারপর সব বুঝতে পারবা। জি চলেন। এই এখন থেকে আমায় তুমি করে বলবা, ওকে? কেন? আপনি তো আমার বড়, তাই আমি আপনি করেই বলবো। আই কি বললি তুই? না না, মানে আমি বলছি যে তুমি করেই বলবো। এই তো গুড বয়। আর ভেতরে গিয়ে আমি যা যা বলবো আমার সাথে হ্যাঁ উত্তর দিবা, ওকে? আর যদি ন করো তো? এই না, আপনি থুকু, তুমি যা বলবা তাই করব। হুম, এখন ভেতরে চলো। এই বলে তানিয়া আমার হাত ধরে ভিতরে নিয়ে গেল। ও মা! ভিতরে যাওয়ার পর তো আমি আরো বড় শক খেলাম। আমি দেখি যে ভিতরে আব্বু আম্মুর সাথে তানিয়া এর বাবা আর একজন মহিলা বসে আছে। তানিয়ার আম্মু হবে। তানিয়া এর বাবা প্রায়ই কোনো না কোনো কাজে আমার কলেজে আসেন, তাই আমি ওনাকে চিনি। কিন্তু এরা এখানে কেন? মানে আমার আর তানিয়ার যে বিয়ে হয়েছে, এরা কি জেনে গেছে? তানিয়া কি আমায় ফাঁসিয়ে দিবে? এখন এসব কথা ভাবতেছি, ঠিক তখনই তানিয়া বলে উঠল। কি ভাবছো? বাবা মার সাথে কথা বলবো না নাকি? ও হ্যাঁ, ভুলেই গেছি। এই বলে আমি তানিয়ার বাবা মার কাছে গেলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? জি আঙ্কেল, আমিও ভালো আছি। আন্টি, আপনি কেমন আছেন? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। আর আঙ্কেল আন্টি করে কেন বলছো? আমাদের বাবা মা বলেই ডাকবা। আমরা তো এখন তোমার শ্বশুর শাশুড়ি, তাই না? তাদের কথা শুনে তো যেন কথা বলার ভাষাই হারিয়ে ফেলেছি। আমি যা যা ভেবেছি তার তো কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। সব যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। তারপরও নিজেকে সামলিয়ে নিলাম। পরে আরও একটু কথা বলে সেখান থেকে চলে আসলাম। আর এসেই সোজা রান্নাঘরে আম্মুর কাছে চলে আসলাম। এসেই আম্মু, এসব কি হচ্ছে এখানে? কই কি হচ্ছে? কি হচ্ছে মানে? আমার সাথে করে যে আমি একটা অপরিচিত মেয়েকে নিয়ে ঘরে ঢুকলাম, তা দেখে তোমাদের কারো কোনো রিয়াকশন নাই কেন? মেয়েটা কে, কোথায় থাকে, সেই কথা তো তোমরা কেউই বললা না একবারও। আর আমাদের ঘরে দুইজন কে এসেছেন, তাদেরকে চিনো? বলবো কেন শুনি? মেয়েটা যে আমার ছেলের বউ, এটা তো আমরা সবাই জানি। আর এরা তো তানিয়ার বাবা মা। তার চেয়ে বড় কথা, তানিয়ার বাবা আর তোর বাবা সেই ছোট্টবেলার বন্ধু ছিলেন। আর তারাও চেয়েছিলেন যে বড় হলে তোর আর তানিয়ার বিয়ে দিবেন। কিন্তু তার আগেই যে তুই এমনটা করবি আমাদের সাথে, এটা কে জানে? এতক্ষণ ধরে আম্মুর কথা শুনে তো আমার মাথা ঘোরানো শুরু করছে। তারপর আবার আম্মুর কথা শুনে অবাক হয়ে বললাম, আম্মু, আমি আবার তোমাদের সাথে এমনটা করলাম মানে? কি করলাম আমি? কি করিসনি? হ্যাঁ, তুই আর তানিয়া যে একে অন্যকে ভালোবাসি সেটা আমাদের আগে বললে কি হতো? এর জন্য কি পালিয়ে বিয়ে করতে হবে নাকি? আমাদেরকে একবারের জন্য কি তোর বলার প্রয়োজন মনে হলো না? আমরা কি কখনো তোর কথা ফেলেছি? তুই বল। আম্মু একটু কাঁদো কাঁদো গলায় বললেন কথাগুলো। আম্মুর কথা শুনে তো আমার জ্ঞান হারানোর পালা। কি বলছেন আম্মু এসব? আম্মু, এসব কি বলছো? আমি আবার কখন পালিয়ে বিয়ে করলাম? তানিয়াই তো আমায় আর কিছু বলতে যাব, তখনই তানিয়া এসে আমার সামনে দাঁড়ায় আর আমার দিকে অগ্নিমূর্তি হয়ে তাকিয়ে আছে, যা দেখে আমার অনেক ভয় করছে। বুঝতে পেরেছি এখন এইখানে সত্যিটা বলে দিলে পরে আমার কপালে শনির দশা আছে। কি রে, চুপ হয়ে গেলি কেন? বল, কি যেন বলছি। তানিয়া তোকে? হ্যাঁ হ্যাঁ বলো, আমি তোমায় কি? আরে তানিয়া, তুমি এখানে কেন? না আম্মু, ভাবলাম আপনাকে একটু রান্নাতে হেল্প করি, তাই আর কি। আরে তার কোনো প্রয়োজন হবে না, তুমি যাও তো রুমে গিয়ে রেস্ট নাও। এই তোর আবার কি হলো? কিছু বলছিস না কেন?
না মানে বলছিলাম কি, এইভাবে তোতলাচ্ছিস কেন? ভালো করে বল তো কি বলবি। না আম্মু কিছু বলবো না। এমনি বলছিলাম যে আমি একটু রুমে যাই, অনেক ক্লান্ত লাগছে শরীরটা। কথা ঘুরিয়ে ফেললাম, না হলে আমার যে কি হবে বুঝতেই তো পারছেন। আচ্ছা যা। আর তানিয়া মামুনি, তুমিও গিয়ে একটু রেস্ট নাও, যাও। আচ্ছা আম্মু। এইদিকে আমি রুমে আসতেই একটু পর তানিয়া এসে ঠাস করে দরজা লাগিয়ে দিল। তাকিয়ে দেখি যে সে আমার দিকে রাগী লোক নিয়ে চেয়ে আছে। এইভাবে কেন চেয়ে আছেন? আমার ভয় করছে তো। একটু ভয়ে ভয়ে কথাটা বললাম। এদিকে তানিয়ার সাথে সাথে আমার কাছে এসে অনেক জোরে আমার কলারটা চেপে ধরলো আর বলতে লাগলো, এই, তুই আম্মুকে কি বলতে চেয়েছিলি? হ্যাঁ, আমি কই কি বলতে চেয়েছিলাম? কই কিছু না তো। না না, আমি শুনেছি যে তুই কিছু বলতে চেয়েছিলি। তোকে আমি নিষেধ করার পরেও তুই সবাইকে সত্যি বলতে চাইছিলি না? বল। এই কি করছেন? আমার লাগছে তো, ছাড়েন প্লিজ। ছাড়বো না, আগে বল কি বলতে চেয়েছিলি তুই। ভাবি কেমন আছো তুমি? ও সরি, ফুল টাইমে এসে পড়লাম মনে হয়। পিছন থেকে আমার বোন মরিয়ম বলে উঠলো কথাটা। আরে মরিয়ম, তুমি? হ্যাঁ, আমি ভালো আছি। আচ্ছা মরিয়ম, তুমি একটু পরে আসো কেমন? এখন আমি একটু তোমার ভাইয়ের ক্লাস নিব। মরিয়ম কিছু বলার আগেই আমি বললাম, না বোন তুই যাস না। এই ভাইটাকে ছেড়ে তোর ভাইকে, এই ডাইনিটা থুক্কু, এই মেয়েটা মেরে ফেলবে। কি? আমি ডাইনি না? দাঁড়া দেখাচ্ছি মজা। মরিয়ম, তুমি একটু পরে আসো তো, যাও এখন। আচ্ছা ভাবি, আপনি ভাইয়ের ক্লাস নেন ভালো করে। এই বলে মরিয়ম মিটমিট করে হেসে চলে গেল। আর এইদিকে চেয়ে দেখি যে তানিয়া রাগে একদম আগুন হয়ে যাচ্ছে, যেন আমায় এক্ষুনি আস্ত গিলে খাবে। এই আপনি এইভাবে লাল টমেটোর মতো ফুলছেন কেন? কথাটা বলে মুখে হাত দিলাম। হাই হাই, আমি কি বলে ফেললাম? এখন আমার কি হবে? আমি তো শেষ, আল্লাহ বাঁচাও। তোর এত বড় সাহস, তুই আমাকে প্রথমে ডাইনি বললি আর এখন লাল টমেটো বলছিস? তোকে তো আমি। এই বলে তানিয়া আমায় ধরতে আসবে, তখনই আমি একটু সরে গেলাম আর অমনি তানিয়া গিয়ে বিছানার উপর পড়ল। এই তো ভালো একটা সুযোগ, আর কি হাতছাড়া করে। বলেই দিলাম এক দৌড়। পিছন থেকে তানিয়ার বলা কথা টুকুর মাঝে শুধু এইটুকুই শুনতে পেলাম যে, রুমে কি আর আসবি না? তখন বুঝাবো মজা। চান্দু, এখন যা যেখানে যাওয়ার। এইদিকে আমি এক দৌড়ে বাড়ির বাহিরে চলে আসলাম আর এসে ভাবতেছি যে এখন আর রুমে যাওয়া যাবে না, গেলে কপালে সত্যি শনি দেখা দিবেই। তাই আর উপায় না পেয়ে চলে গেলাম বন্ধুদের আড্ডাখানায়, মানে চার দোকানে। গিয়ে দেখি হারামিগুলো সব কয়টা বসে বসে আড্ডা দিচ্ছে। পড়াশোনা তো নাই, সারাক্ষণ হারামিগুলা এইখানে থাকে। আমি তাদের কাছে যেতেই তারা যেন আমায় দেখে ভূত দেখার মতো করে দাঁড়িয়ে পড়ল। আরে তোদের আবার কি হলো? আমায় দেখে এইভাবে দাঁড়িয়ে পড়লি কেন? বস সবাই। এই মামা, কি হয়েছে বলতো? সেই যে কলেজ থেকে গেলে আর দেখাই হলো না, তার উপর আবার তোমার ফোনও বন্ধ, ব্যাপার কি বলতো? তো হ্যাঁ বলতো সত্যি করে, তোর কি হয়েছে? আমিও তো তোকে অনেকবার কল করলাম, তুই ধরলি না কেন? আরে আরে, আমায় বলতে দিবি তো নাকি? শোন, ওই দিন বাসায় যাওয়ার পর আম্মু বলল আমায় নাকি নানু বাড়ি যেতে হবে একটা কাজে, তাই আর কি ওই দিনই চলে গেলাম। তোদের কাউকে বলার সময় পাইনি। আর আমার ফোনটা একটু নষ্ট হয়ে গিয়েছিল, তাই আর কি মিথ্যা বললাম। না হলে হারামিগুলো আমায় নিয়ে হাসাহাসি তো করবেই, আবার পুরো কলেজে কথাটা ছড়িয়ে দিবে। তাইলে আমার মান সম্মান সব শেষ। ও আচ্ছা, বুঝলাম এখন। এই মামা, একটা চা দাও তো। এইভাবে তাদের সাথে আরো অনেকক্ষণ আড্ডা দিলাম, অনেক মজা করলাম। আর এই দিকে যে সন্ধ্যা পেরিয়ে রাত 9টা বেজে গেছে, সেই দিকে আমার খেয়ালই নেই। তারপর বন্ধুদের আর ভাগনার কাছ থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা হলাম। বাসায় যেতে অনেক ভয় করছে, যদি তানিয়া কিছু করে। কিন্তু বাসায় না গিয়ে তো আর কোনো উপায় নেই, তাই যেতেই হলো। এইদিকে বাসায় এসে কলিং বেল চাপ দিতেই আম্মু দরজা খুলে দিল। মনে হয় আমারই অপেক্ষা করছিলেন। কি রে, তুই সেই সকাল থেকে বের হলি আর এখন বাসায় ফিরলি? এতক্ষণ কই ছিলি? একটু রাগী গলায় কথাগুলো বললো আম্মু। না মানে একটু বন্ধুদের সাথে ছিলাম আর কি। তাই বলে এত রাত করে নাকি নতুন বিয়ে করে বউকে রেখে এভাবে এত রাত করে বাড়ি ফিরবি? জানিস তোর জন্য মেয়েটা সেই সকাল থেকে কিছু না খেয়ে বসে আছে, তুই আসলে একসাথে খাবে এই কথা ভেবে। কি বলছো এসব আম্মু? তানিয়া কেন খাই নাই? আমি কি ওকে খেতে না করেছি নাকি? তা আমি কি করে জানবো? আচ্ছা তুই এখন রুমে যা, আমি তোদের জন্য খাবার নিয়ে আসছি। এই বলে আম্মু চলে গেল আর আমি ঘরে ঢুকে রুমের দিকে হাঁটা ধরলাম। আর ভাবছি তানিয়া কেন সারাদিন না খেয়ে বসে রইলো। আমার জন্য ভাবতে ভাবতে
রুমের কাছে এসে দরজা খুলে ভিতরে গেলাম আর গিয়ে দেখি যে তানিয়া বসে আছে বিছানার উপর। আমার রুমে আসতে দেখে সে চট করে বিছানা থেকে উঠে আমার কাছে এসে আমার গালে ঠাস ঠাস করে 2টা চর বসিয়ে দিল। চর খেয়ে তো আমি আবুলের মতো করে দাঁড়িয়ে রইলাম। আমাকে হঠাৎ করে তানিয়া কেন চর মারলো? আমি কি এমন দোষ করলাম যে আমায় চর মারা হলো? মনে মনে কথাগুলো ভাবতেছি, ঠিক তখনই তানিয়ার ডাকে আমার ভাবনার ঘোর কাটলো। এই, তুই সারাদিন কই ছিলি? হ্যাঁ, আর আমার ফোন ধরলি না কেন বল? তানিয়া আমার কলার চেপে ধরে বলল, না মানে বন্ধুদের সাথে ছিলাম, আর ফোন তো একবারও বাজে নাই। ফোন বের করো তো। আমিও তার কথা মতো ফোনটা বের করলাম। ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই আমার চোখ কপালে ওঠার পালা, কারণ আমি দেখি যে ফোনে প্রায় 100টারও বেশি কল এসেছে। একটা আননোন নাম্বারে, হয়তো এটা তানিয়ার নাম্বার। এতবার ফোন দিলাম, ধরলি না কেন বল? মানে ফোনটা সাইলেন্ট করা ছিল তো, তাই আর বুঝতে পারিনি, সরি। কালকে থেকে আর বিকেলে বের হতে পারবি না, আর গেলেও আমায় বলে যাবি, আর সন্ধ্যা হওয়ার আগেই বাড়ি ফিরতে হবে, মনে থাকবে তো? বলেই হলো নাকি? হ্যাঁ, আমার যা ইচ্ছা আমি তাই করব। এইখানে আমায় নিষেধ দেওয়ার আপনি কে? ওই কি বললি? তুই আমায় শুনবি না, তাই তো? আমায় আরো চেপে ধরে তার এমন ভয়ঙ্কর রূপ দেখে ভয় পেয়ে গেলাম, তাই বললাম, না না, আপনার কথাই রাখবো। আপনি যেভাবে বলেছেন সেইভাবেই চলবো। এই তো গুড বয়। আর কিছু বলার আগেই আম্মু রুমে আসলেন খাবার প্লেটটা হাতে নিয়ে। এই নে তানিয়া, আজকে সারাদিন ধরে কিছুই খায়নি, আর তুইও তো খাসনি, নে তোরা দুজনই খেয়ে নে। আম্মু আমার হাতে খাবার প্লেটটা দিয়ে চলে গেল। এই, আপনি সারাদিন ধরে কিছু খান নাই কেন? কি করে খাবো, তুমি যে ঘরে ছিলে না, আর আমি এখন থেকে তোমায় ছাড়া খাবো না। আচ্ছা, এই নেন, এখন খেয়ে নেন। খাবো মানে তুমি নিজ হাতে আমায় খাইয়ে দাও। দেখেন আমি এসব পারবো না, নিজের হাত আছে, নিজেই খেয়ে নিন। এই, তুই খাইয়ে দিবি কিনা? তার রাগী চেহারা দেখে আর কিছু বলতে পারলাম না, বাধ্য হয়ে তাকে খাইয়ে দিতেই হলো। অর্ধেক খাওয়া শেষ হলে তানিয়া বলে উঠল, এই, তুমিও তো সারাদিন ধরে কিছুই খাও নাই, দাও প্লেট আমার কাছে দাও, আমি তোমায় খাইয়ে দিচ্ছি। আমার কাছ থেকে প্লেটটা নিয়ে, না না, আমায় খাইয়ে দেওয়া লাগবে না, আমি নিজে খেতে পারবো, আপনি খেয়ে নেন। এই, বারবার আমার মুখের ওপর কথা বলিস কেন? হ্যাঁ, আমি যা বলি তাই শুনবি। আমি কিছু না বলে মাথা নিচু করে বসে রইলাম। আর আমি বললাম না যে আমায় তুমি করে বলবা? এরপর থেকে যদি তোমার মুখ থেকে আপনি শব্দটা শুনি তাহলে বুঝবা। আচ্ছা, তুমি করে বলবো। তারপর আর কোনো কথা না বলে সে আমায় খাইয়ে দিতে লাগলো। আমিও বাধ্য ছেলের মতো করে তার হাতেই খাবারটা খেলাম। খাওয়া শেষ হলে আমি নিচে গিয়ে প্লেটটা ধুয়ে আবার উপরে এসে পড়লাম। এসে দেখি যে তানিয়া রুমে নেই, হয়তো ওয়াশরুমে গেছে, তাই আমি আর কিছু না ভেবে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। একটু পর দেখি তানিয়া ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। আমি সেই দিকে না তাকিয়ে ওপাশ হয়ে শুয়ে রইলাম। কিছুক্ষণ পর কে যেন আমায় টান মেরে এপাশ করিয়ে আমার বুকে মাথা রেখে শুয়ে পড়লো। এই কি করছেন আপনি? সরি, তুমি। কই কি করলাম? বিছানায় বালিশ থাকতে তুমি আমার উপর এসে কেন শুয়ে পড়লা? এই, আমি আমার স্বামীর বুকের উপর শুবো, এতে কার কি শুনি? আর আমি আজকে থেকে তোমার বুকের উপরে শোবো। এ নিয়ে যদি আর একটা কথা বলিস তাহলে ছুরি দিয়ে গলা কেটে দিব। বাবারে বাবা, এই মেয়েটা তো দেখতে সুবিধার নয়। একবার তুমি আর একবার তুই টুকারি করে কথা বলা শুরু করে। না, এর সাথে তর্ক করে পারা যাবে না, চুপ করে থাকি, তাহলে ভালো হবে। এই, মিনমিন করে কি বলস? না কিছু না, শুয়ে পড়ো। জানি আর কথা বাড়িয়ে লাভ হবে না, তাই ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে নিজের বুকে ভারী কিছু অনুভব করলাম। চোখ মেলে তাকিয়ে দেখি যে তানিয়া আমায় জড়িয়ে ধরে আমার বুকের উপর শুয়ে আছে। তার চেহারাটা দেখতে একদম মায়াবী লাগছে। আমি তার এই নিষ্পাপ ঘুমন্ত চেহারাটা দেখে যেন তার প্রেমে পড়ে গেলাম। কিন্তু একটা বিষয় আমাকে অনেক ভাবাচ্ছে, যে তানিয়া আমায় হঠাৎ এইভাবে কেন বিয়ে করলো? কি চাই সে আমার কাছে? সে কি সত্যি আমায় ভালোবাসে, নাকি তার অন্য কোনো উদ্দেশ্য আছে? না না, তার চলাফেরা কথাবার্তায় তো কোনো উদ্দেশ্য আছে বলে আমার মনে হচ্ছে না। কিন্তু সে আমায় কেনই বা বিয়ে করলো, যেখানে আমি তার চেয়ে 2 বছরের ছোট, আর তার বাবা মা, এমনকি আমার বাবা মাও আমাদের এই বিয়ে নিয়ে কিছু বললেন না কেন? না, আমায় এখন থেকে তানিয়াকে ভালো করে পরীক্ষা করতে হবে যে সে কি সত্যি আমায় ভালোবাসে, নাকি তার অন্য কোনো উদ্দেশ্য আছে। এইসব কথাগুলো মনে মনে ভাবতেছি, ঠিক তখনই কেউ একজন আমার কানে জোরে একটা চিমটি কাটলো। আউচ! এই কেড়ে আমায় চিমটি কাটলো? এই, কে মানে? আমি কাটছি, তোমার বউ। কেন আপনি আমায় চিমটি কাটলেন কেন শুনি? কেন মানে? সেই কখন থেকে তোমায় ডেকে যাচ্ছি, আর তুমি কি
আমার ডাকে সারাই দিচ্ছ না, তাই তো তোমার হুঁশ ফিরালাম চিমটি কেটে। তাই বলে কেউ এত জোরে চিমটি কাটে? আমি কাটি। এখন যাও, উঠে গিয়ে ফ্রেশ হয়ে নাও আর নিচে এসে নাস্তা করো। এই বলে তানিয়া আমার উপর থেকে উঠে বসলো। আমিও আর কথা না বাড়িয়ে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে বের হয়ে দেখি যে তানিয়া রুমে নেই, হয়তো বিচে গেছে। তাই আমিও নিচে নাস্তা করতে চলে গেলাম। নিচে এসে দেখি যে সবাই খাবার টেবিলে বসে নাস্তা করতেছে। আম্মু আমায় আসতে দেখে বলল, কি রে, তুই এসেছিস? আয় বস। আমিও গিয়ে সোজা টেবিলে বসে পড়লাম। তানিয়া আমাদের সবাইকে খাবার বেড়ে দিচ্ছে আর আমরা খাচ্ছি। তখনই আম্মু বলে উঠল, তানিয়া, তুমিও বসে পড়ো আমাদের সাথে। না আম্মু, আপনারা খান, আমি পরে খেয়ে নেব। আরে এটা আবার কেমন কথা? তোমায় বসতে বলছি, বসো তো। আচ্ছা আম্মু। এই বলে তানিয়া এসে আমার পাশের চেয়ারে বসে পড়ল। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে রেডি হতে লাগলাম কলেজ যাব বলে। ঠিক তখনই তানিয়া রুমে এসে হাজির। তুমি কোথাও বের হচ্ছ নাকি? কলেজে যাব। আচ্ছা একটু ওয়েট করো, আমিও রেডি হয়ে নিচ্ছি, একসাথেই যাব। মানে তুমি কই যাবা? কেন, কলেজে? তো যাও না, আমার কি, আমি নিয়ে যেতে পারবো না। কি বললি? আবার বলতো। কই কিছু না তো। না না, তুই কিছু বলেছিস, আমি শুনেছি। আমায় কলেজে নিয়ে যাবি না, তাই না? না না, আমি কই বললাম, আমি নিয়ে যাব তো বললাম। তুমি রেডি হও। এই তো গুড বয়। তারপর আর কোনো কথা না বলে আমি রেডি হয়ে নিচে চলে গেলাম। কি রে, এখন আবার কই যাবি? আম্মু একটু কলেজে যাব আর কি। নতুন বিয়ে করেছিস আর কয়দিন পর গেলে কি হয় শুনি? না আম্মু, কলেজে একটু দরকার ছিল আর কি, তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা তাহলে যা। আম্মুর সাথে কথা বলতে বলতে তানিয়াও রেডি হয়ে নিচে চলে আসলো। আমি তো তাকে দেখা মাত্র যেন আবার তার প্রেমে পড়ে গেলাম, কারণ তানিয়া আজকে শাড়ি পরেছে। এটা কোনো বড় কথা নয়, বড় কথা হলো যেই মেয়ে প্রতিদিন কলেজে প্যান্ট শার্ট পরে যায় সে কিনা আজকে শাড়ি পরেছে, ভাবা যায় না। যাই হোক, তানিয়া আমার কাছে এসেই আমায় হালকা করে ধাক্কা মারলো আর বলল, আই, কই হারিয়ে গেলা? কলেজ যাবা না নাকি? ও হ্যাঁ চলো। মানে তোর সাথে তানিয়াও যাচ্ছে? আচ্ছা ভালো হলো, দুইজন একসাথেই আসবি কিন্তু। আচ্ছা আম্মু, তাহলে এখন আমরা যাই। এই বলে আমি আর তানিয়া বের হয়ে আসলাম। এসেই আমি গিয়ে গাড়িতে বসে পড়লাম। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি যে আমার আব্বুর একটা পার্সোনাল গাড়ি আছে, ওইটা দিয়েই আজকে আমরা কলেজ যাচ্ছি আর কি। তারপর তানিয়া এসে গাড়িতে বসে গাড়ি চালানো শুরু করে দিল। গাড়িতে কেউ কোনো কথা বলি নাই। একটু পর আমাদের গাড়ি এসে থামলো কলেজ গেটের সামনে। আমি গাড়ি থেকে নামতে যাব, তখনই তানিয়া আমার হাত ধরে ফেলে আর বলে, এখন সোজা গিয়ে ক্লাসে যাবা, আর কোনো মেয়ের দিকে ভুলেও তাকাবা না, আর কথাও বলবা না, আর ক্লাস শেষ করে গেটের সামনেই দাঁড়িয়ে থাকবা। যা যা বলছি মনে থাকে জানো, ওকে? যদি এর একটু নড়চড় হয় তাহলে যে বাসায় গিয়ে তোমার কি অবস্থা করব নিজেও বুঝতে পারবা না। এখন যাও। আমিও তার কথা মতো মাথা নাড়িয়ে চলে গাড়ি থেকে বের হয়ে সোজা ক্লাসে চলে আসলাম। ক্লাসে আসার সময় আমাদের আড্ডা দেওয়ার জায়গায় আমার সব ফ্রেন্ডরা আমায় দেখে ডাকছিল, কিন্তু কি করার, তানিয়ার কথা মতো যদি না চলি তাহলে কপালে যে কি হবে নিজে জানি না। তাই তাদের কথা শুনেও না শোনার ভান করে ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে বসে রইলাম। কিছুক্ষণ পর আমার সব ফ্রেন্ডরাও ক্লাসে চলে আসলো আর আমার চারদিক দিয়ে ঘিরে ফেললো আর বলল, ওই তোর কি হয়েছে রে? আমরা তোকে কতবার ডাকলাম, আসলি না কেন? আর তানিয়া আর তুই এক গাড়িতে করে কেন আসলি? কিছুই তো বুঝলাম না। তানিয়ার সাথে এক গাড়িতে করে তুই কেন আসলি বলতো মামা? আরে আরে, তোরা সবাই কি শুরু করলি? এক এক করে প্রশ্ন করবি তো নাকি? আচ্ছা তোদের সব বলবো, কিন্তু এখন না, ক্লাসের পর। এখন ক্লাস করতে হবে নাকি? তারপর কেউ আর কোনো কথা বলল না। একটু পর স্যার ক্লাসে চলে আসলেন। এইভাবে প্রায় 3টা ক্লাস করার পর আর ভালো লাগছিল না, তাই বন্ধুদেরকে নিয়ে ক্লাস থেকে বের হয়ে আসলাম। ক্লাস থেকে বের হয়ে বন্ধুদেরকে নিয়ে হাঁটছি, ঠিক তখনই কারোর সাথে ধাক্কা লেগে আমি মাটিতে পড়ে যাই, সাথে সেও যে আমার সাথে ধাক্কা খেয়েছে। ও মা, ভালো করে চেয়ে দেখি যে আমি যার সাথে ধাক্কা খেয়েছি সে একটা মেয়ে। তারপর আমি কোনো রকমে উঠে দাঁড়িয়ে ওই মেয়েটাকেও তুললাম আর আমি বললাম, সরি, আসলে আমি ঠিক দেখতে পাইনি, প্লিজ মাফ করে দেন। কি ভাবছেন মেয়েটা আমায় চড় মেরেছে? আরে না, আমায় না। ওই মেয়েটা কিছু বলার আগেই হঠাৎ কোথা থেকে জানি তানিয়া এসেই মেয়েটার গালে 2টা চড় বসিয়ে দিল। আই মে, তোর তো সাহস কম না? তুই আমার স্বামীকে ধাক্কা দিয়েছিস? তোর এত বড় সাহস! আমি তো তোকে এখন মেরেই ফেলবো। এই বলে তানিয়া গিয়ে ওই মেয়েটার গলা চেপে ধরলো। মেয়েটা কিছুতেই তানিয়াকে
নিজের থেকে ছাড়াতে পারছে না, তাই আমি গিয়ে তানিয়ার সাথে অনেক জোরাজোরি করে মেয়েটাকে ছাড়ালাম। ছাড় বলছি আমায়, আজকে আমি এই মেয়েকে মেরেই ফেলবো। তানিয়া প্লিজ স্টপ, এইখানে ওর একার দোষ না, দোষ আমারও আছে। আমি না দেখে ওনার সাথে ধাক্কা খেয়েছি। তুই একদম চুপ থাক বলছি, আমি এই মেয়েটাকে আজ মেরেই ফেলবো। আপু বিশ্বাস করেন, আমি ইচ্ছে করে ধাক্কা দেইনি ওনাকে। আমি মেয়েটাকে তানিয়া আটকিয়ে বলল, আমার মাথা গরম হয়ে যাচ্ছে, তুই আমার সামনে থেকে সরে যা তো, তোকে যাতে আর শিহাবের আশেপাশেও না দেখি, যা। তানিয়ার বলার সাথে সাথে মেয়েটা ভয়ে আর কিছু না বলে চলে গেল। আর এইদিকে দেখি তানিয়া আমার দিকে চেয়ে রাগে ফুসছে। আমি তো তার এমন রূপ দেখে ভয় পেয়ে গেলাম। এই তুমি আমার দিকে এইভাবে চেয়ে আছো কেন? চল বাসায় চল, আজকে তোর খবর আছে। এই বলে তানিয়া আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গাড়িতে উঠিয়ে গাড়ি স্টার্ট দিল। আর আমাদের এইসব দৃশ্য দেখে আমার সব ফ্রেন্ডরা তো অবাক, কিন্তু কিছুই বলতে পারলো না তানিয়ার ভয়ে, কারণ তানিয়াকে কলেজের সবাই অনেক ভয় পায়। আমিও এইদিকে গাড়িতে বসে বসে ভাবছি, না জানি আজকে বাসায় গেলে আমার কি হাল হয়। গাড়িতে তানিয়া আর একটাও কথা বলে নাই। তারপর বাসায় এসে গাড়িটা থামিয়ে তানিয়া আমার হাত ধরে টেনে ঘরের ভিতর নিয়ে গেল। আমাদেরকে আসতে দেখে আম্মু বললেন, কিরে তোরা এসেছিস? আরে তানিয়া, তোমার কি হলো? এমন মুখ দেখাচ্ছে কেন তোমার? আম্মু একটু পরে কথা বলি কেমন? এখন একটু আপনার ছেলের ক্লাস নিতে হবে। এই বলে তানিয়া আম্মুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আমার হাত ধরে টানতে টানতে রুমের ভিতর নিয়ে আসলো। রুমের ভিতর নিয়ে এসে তানিয়া রুমের দরজাটা বন্ধ করে দিল। আমি তো তার এমন কাজ দেখে একটু ভয়ে ভয়ে বললাম, এই তো তুমি রুমের দরজা বন্ধ করলা কেন? তানিয়া আমার কথায় পাত্তা না দিয়ে আমার কাছে এসে বিছানার নিচ থেকে ইয়া মোটা বাঁশের মতো একটা লাঠি বের করলো। আমি তো ভয়ে ভয়ে ঢোক গিলতে লাগলাম। এখন কি তানিয়া আমায় এই লাঠিতে মারবে নাকি? আম্মু বাঁচাও! আমি নিশ্চুপ দেখে তানিয়া বলতে শুরু করলো, কি হলো সোনা, এত কি ভাবছো শুনি? না মানে কই কি ভাবছি, কিছু না তো। মেয়ে দেখলেই ধাক্কা খেতে মন চায়, মেয়ে দেখলেই কথা বলতে মন চায়, তাই না? রাগে আমার কলার ধরে আমি তো ভয় শেষ হয়ে যাচ্ছি, মনে হয় এখনই ইয়ে করে ফেলবো। এখন আমার কি হবে? কি হলো, চুপ করে আছিস কেন? কিছু বলছিস না কেন? হ্যাঁ, এইসব কি বলছো? আমি তো কিছুই বুঝতেছি না। কিছুই বুঝিস না, কচি খোকা তুমি, তাই না? তুমি এইভাবে রাগ করছো কেন? আমি কি করলাম? চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবি না। এখন আমি যা যা বলবো তার উত্তর দিবি। এখন বল, ওই মেয়েটা কে ছিল, আর তুই ওই মেয়ের সাথে ধাক্কা কেন খেলি? ওই মেয়েটাকে আমি চিনি না, সত্যি। আর আমিও ইচ্ছে করে ধাক্কা খাইনি, ভুল করে। তোকে আমার চিনা আছে, আর আমি তোকে না করে দেওয়ার পরও তুই কেন অন্য মেয়ের সাথে কথা বলিস? হ্যাঁ, কই আমার সাথে তো একদিনও ভালো করে কথা বলিস নাই, কেন বল? দেখো, এটা আমার ভুল হয়ে গেছে, আমি ইচ্ছে করে করিনি, প্লিজ এইবারের মতো মাফ করে দাও। মাফ করতে পারি, কিন্তু এর জন্য একটা শর্ত আছে। কি শর্ত বলো? তোমার সব শর্তে আমি রাজি। এখন আমায় কিস করতে হবে। তানিয়া কিছু না ভেবে বলে দিল। তানিয়ার কথা শুনে তো আমি টাস্কি খেয়ে গেলাম। তারপরও নিজেকে সামলিয়ে বললাম, দেখো আমি এসব পারবো না, অন্য কিছু বলো। না বাবু, এটাই আমার শর্ত, এখন তুমি রাজি হবে কিনা? প্লিজ এইসব না, এর বদলে যা ইচ্ছা বলেন আমি করব, সত্যি। তারপর তানিয়া একটু ভেবে বলল, আচ্ছা তাহলে দুইটা শর্ত দিচ্ছি, তোমার যেটা ভালো লাগে ওইটাই করিও। ঠিক আছে বলেন। শর্ত 1, এখন এইখানে কান ধরে 100 বার উদ্বাস করতে হবে। কি? না, এটা আমি পারবো না, কখনোই না। 2 নাম্বারটা বলো। শর্ত 2, আমায় এখন কিস করতে হবে। এখন দুইটার মাঝে তোমার যেটা ভালো মনে হয় ওটাই করো, কিন্তু যে কোনো একটা করতেই হবে, না হলে এই মোটা বাঁশের মতো লাঠি দিয়ে আজকে তোর শরীর মালিশ করব। প্লিজ এইসব শর্ত বাদ দিয়ে দেন। কেন আমার মতো পিচ্চি ছেলেকে এইভাবে শাস্তি দিচ্ছেন? এই চুপ, তুই কি বলি? তুই পিচ্চি? হ্যাঁ, লজ্জা করে না এত বড় ছেলে হয়ে নিজেকে পিচ্চি বলিস? তো কি বলবো? কিছু বলতে হবে না, এখন আমার যে কোনো একটা শর্তে রাজি হয়ে যা তাড়াতাড়ি, না হলে এইটা দিয়ে এমন জায়গায় মারবো না, ভবিষ্যৎ অন্ধকার করে ফেলবো। হাই হাই, বলে কি? আল্লাহ, আমারে উঠাই নাও, আমায় মেরে নাকি ভবিষ্যৎটা অন্ধকারে করে ফেলবে। না না, এর কথা ঠিক নাই, সত্যি সত্যি কিছু একটা করে ফেলবে যদি শর্তে রাজি না হই। কিন্তু 100 বার উঠবস করলে তো আমি শেষ হয়ে যাব, তার চেয়ে একটা কিসই করে দেই। এই কি হলো, কোথায় হারিয়ে গেলা? শর্তের কথা মনে আছে তো? এখন বলো কোনটা করবে ঠিক করলা? আচ্ছা, আমি তোমাকে কিস করব, কিন্তু গালে, শুধু একটাই।
সত্যি? আচ্ছা ঠিক আছে, এখন কিস দাও। খুশি হয়ে তার গালটা আমার দিকে এগিয়ে এনে বলল, কি আর করার, যদি কিস না করি তো আর এইখান থেকে যেতেই পারবো না, তাই আর উপায় না পেয়ে কিস করতেই হবে। তারপর আমি আস্তে আস্তে করে তার গালের দিকে আমার ঠোঁট নিয়ে যাচ্ছি। এরপর তার গালের একেবারে পাশে আসার পরই আমি আমার চোখটা বন্ধ করে ফেলি। তারপর যেই তাকে কিস করতে যাব তখনই সে আমার দিকে ঘুরে ফিরে, যার ফলে তার ঠোঁটের সাথে আমার ঠোঁট এক হয়ে যায়। এমন কিছু যে হবে তা আমার জানাই ছিল না। এর জন্য তো আমি অনেক বড় একটা শক খেলাম। আর এদিকে তানিয়া আমায় শক্ত করে ধরে আছে আর কিস করছে, যার ফলে আমি একটু নড়তে পারছি না। প্রায় 3 মিনিট কিস করার পর তানিয়া আমায় নিচ থেকে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে দুজনে হাঁপাতে লাগলাম। আর তানিয়ার দিকে তাকিয়ে দেখি ও লজ্জায় একদম লাল হয়ে গেছে। আমিও লজ্জায় আর তার দিকে তাকালাম না। তারপরে বললাম, এই এটা কি হলো? হ্যাঁ, কোনটা? এই যে আমি তোমার গালে কিস করতে যাচ্ছিলাম তখনই তুমি এটা কি হলো? তো কি হয়েছে? নিজের বউকেই তো করেছো, নাকি অন্য মেয়েকে করেছো শুনি? তাই বলি এইভাবে? এইগুলো ঠিক না কিন্তু। কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক এটা আমার জানা আছে, তোমার বলে দিতে হবে না। কাজটা কিন্তু একদম ঠিক করলা না। ও আচ্ছা তাই, ওকে তাহলে আসো আবার করি, এবার ভালো করেই দিব। এই বলে তানিয়া আমার দিকে এগোতে লাগলো আর আমি পিছাতে লাগলাম। আমি যত পিছাচ্ছি তানিয়া ততই আমার দিকে এগোচ্ছে। আমি তো ভয় শেষ। তারপর হঠাৎ আমার পিঠ দেয়ালের সাথে লেগে যায় আর আমি আটকে যাই। আর এইদিকে তানিয়াও আমার কাছে চলে এসেছে। তানিয়ার গরম নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে আর বুকটা দুক দুক করছে। এইদিকে তানিয়া আমার একদম কাছাকাছি চলে এসেছে। তারপর যেই আমায় সে কিস করতে যাবে তখনই কে যেন দরজায় টুকা দিল। উফ, যাক বাবা, বাঁচা গেল, মনে মনে বললাম আমি। তানিয়া গিয়ে দরজাটা খুলে দিল। তাকিয়ে দেখি মরিয়ম এসেছে। আরে মরিয়ম যে, কবে আসলা? আসলে মরিয়ম পড়াশোনার জন্য অন্য জায়গায় থাকে, কিছুদিন পর পর আমাদের এইখানে আসে। এই তো ভাবি, একটু আগে আসলাম, তোমাদের কাউকে দেখতে পাচ্ছি না, তাই এখানে চলে আসলাম। তোমরা কি এখন বিজি নাকি? আরে না, বিজি কেন হব, তুমি ভিতরে আসো। এই বলে তানিয়া মরিয়মকে ভিতরে আনলো। তো ভাবি, কলেজ থেকে এসে তুমি নাকি ভাইয়াকে নিয়ে সোজা রুমে এসে পড়েছিলে, আর নাকি বের হওনি কেন? আরে না, তেমন কিছু না, তোমার ভাইয়ার একটু ক্লাস নিচ্ছিলাম আর কি। তানিয়া আমার দিকে তাকিয়ে বলল, আর এইদিকে আমি চুপ করে তাদের কথাগুলো শুনছি। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। কিরকম ক্লাস নিচ্ছিলা? এই তুই আমার দিকে চেয়ে এইভাবে হাসছিস কেন? হ্যাঁ, আমি কি এলিয়েন নাকি? ভাবছি আজকাল ছেলেরাও কি ঠোঁটে লিপস্টিক দেয় নাকি? কি আবল তাবল বকছিস? পাগল হলি নাকি? আমি পাগল হইনি রে ভাইয়া, আগে নিজের মুখটাকে আয়নাতে দেখ। তার কথা মতো আমিও গিয়ে ওয়াশরুমে ঢুকে আয়নার সামনে গেলাম। ও মা, আয়নায় নিজেকে দেখে তো আমি অবাক। এ কি, আমার ঠোঁটে লিপস্টিক কোথা থেকে এলো? আমি তো কখনো এসব দেই না, আর দিবই বা কেন? আমি কি মেয়ে নাকি? কিন্তু আসলো কোথা থেকে? পরক্ষণে আমার মনে পড়ে গেল তানিয়া যে আমায় কিস করেছিল, হয়তো তখন ওর ঠোঁট থেকে একটু লেগে গেছে। এখন তো লজ্জায় আর তাদের সামনে যেতেও পারছি না, তবুও একটু সাহস করে বের হলাম। এর আগে আমার ঠোঁটটা ভালো করে হাত দিয়ে মুছে নিলাম। আমায় বের হতে দেখে মরিয়ম বলল, কিরে ভাইয়া, এখন কি কিছু বুঝেছিস নাকি আরো কিছু বুঝাতে হবে? আমি মরিয়মের কথার পাত্তা না দিয়ে তানিয়ার দিকে তাকালাম। দেখছি সেও লজ্জায় মাথা নিচু করে বসে আছে। আমি আর কথা না বাড়িয়ে রুম থেকে বের হয়ে আসলাম। তারপর নিচে গিয়ে আম্মুকে বললাম খাবার দিতে। আম্মু খাবার দিচ্ছে, আমি খাচ্ছি। এখন আম্মু বলল, কি রে শিহাব, বৌমার কি হলো? কলেজ থেকে এসে তোকে নিয়ে রুমে ঢুকলো আর বের হলো না, তাই আমি মরিয়মকে পাঠালাম তোদের রুমে। না আম্মু, ও কিছু না। তানিয়ার সাথে কি তোর কিছু হয়েছে? মানে ঝগড়া করেছিস নাকি? আরে আম্মু, এসব কিছুই হয়নি, এখন একটু শান্তিতে খেতে দাও তো। আচ্ছা তুই খা। এই বলে আম্মু চলে গেল। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে গেলাম। গিয়ে দেখি তানিয়া রুমে বসে আছে। আমি রুমে ঢুকে তার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। কিছু বলবে কি? বলো, কি বলবা? মানে বলছিলাম কি, আরে কি ইয়ে ইয়ে করছো, যা বলবা সোজাসুজি বলো তো, এত প্যাচাল করো কেন? না মানে বলছিলাম কি, একটু বাইরে থেকে ঘুরে আসি প্লিজ। কই যাবা? দাঁড়াও, আমিও যাব। এই না না, আমি আমার বন্ধুদের কাছে যাব, একটু যাই। যেতে পারো, কিন্তু তাড়াতাড়ি বাসায় ফিরবা মনে করে। যদি অন্য দিনের মতো দেরি করো তাহলে। এই না না, আমি আমার বন্ধুদের কাছে যাব, একটু যাই। ওকে যাও, সন্ধ্যার আগে বাসায় ফিরবা কিন্তু। ওকে।
এই বলে আমি রুম থেকে বের হয়ে আসলাম। তারপর বাসা থেকে বের হয়ে রওনা দিলাম বন্ধুদের আড্ডায়। গিয়ে দেখি সকল হারামি বন্ধুরা বসে বসে আড্ডা দিচ্ছে। হারামিদের সবসময় এখানে পাওয়া যাবে, পড়াশোনা তো ভালো করে করেই না, শুধু শুধু বাপের টাকা ফোড়াই। তারপর আমি গিয়ে সোজা তাদের আড্ডায় ঢুকে গেলাম। আমায় এইভাবে আসতে দেখে সবাই বলা শুরু করলো, কিরে তুই এইখানে এই সময় কেমনে কি? হ্যাঁ, আর তানিয়া আপু আর তোর মধ্যে কি চলছে রে? সত্যি করে বল। হ্যাঁ, এই আজ তোকে ছাড়বো না। যদি সব সত্যি কথা বলিস, বল তানিয়া আর তোর মধ্যে কি চলছে। এইভাবে সবাই এক এক করে প্রশ্ন করা শুরু করে দিল। এমনভাবে বলছে যেন আমি তাদের উত্তর না দিয়ে চলে যাচ্ছি। তারপর সবাইকে উদ্দেশ্য করে বললাম, আরে থাম থাম, তোরা সবাই একসাথে এত প্রশ্ন করছিস, উত্তর না দিয়ে কি আমি পালিয়ে যাচ্ছি নাকি? আচ্ছা বল। আগে বল, আমি যে কথাগুলো তোদেরকে এখন বলবো এইসব আর কাউকেই বলতে পারবি না, কথা দে। আচ্ছা যা, কথা দিলাম, কাউকে বলবো না। এবার তুই বল। আচ্ছা তাহলে শোন। তারপর তাদের সব কথা খুলে বললাম। ও মা, আমার কথা শুনে সবাই আমার দিকে যেভাবে বড় বড় চোখে তাকাচ্ছে, মনে হচ্ছে আমি যেন একটা ভিন্ন গ্রহের প্রাণী। আরে তোরা আমার দিকে এইভাবে তাকিয়ে আছিস কেন? আমি কি এলিয়েন নাকি? দোস্ত, এইসব কি বলিস? এত কিছু হয়ে গেল আর তুই আমাদের কিছু জানালি না কেন? কি করব বল, হঠাৎ করে যে এসব হয়ে যাবে নিজেরই তো জানা ছিল না। তোদের কি বলবো? রাখ তোর ফালতু কথা, যা হবার হয়েছে। এখন আমাদের তোর বিয়ের ট্রিট দে আগে। চুপ থাক বেটা, আমি মরি আমার চিন্তায়, আর তোর ট্রিট। যা ভাগ এইখান থেকে। তোর আবার কি চিন্তা রে? তুই তো চাইতি যে জীবনে একটা সিনিয়র মেয়ের সাথে প্রেম করে বিয়ে করবি। প্রেম তো আর করা হলো না, বিয়ে তো ঠিকই করছিস, আবার আমাদের না জানিয়ে। এখন ট্রিট না দেওয়া ধান্দা, তাই না? হবে না মামু, আমাদের এখন ট্রিট চাই চাই। আরে ট্রিট পরে একদিন পাবি। আর আমায় তানিয়া ভালোবেসে বিয়ে করেছে নাকি তার অন্য কোনো উদ্দেশ্য আছে, এটা জানতে হবে। আরে এত জেনে কি করবি? তানিয়া কি এখন পর্যন্ত তোর বা তোর ফ্যামিলির কারো ক্ষতি করেছে বল? না, তা তো করে নাই, কিন্তু তার আমার জন্য ভালোবাসাটা সত্য নাকি মিথ্যা এটা তো যাচাই করতে হবে নাকি? প্লিজ দোস্ত, একটা আইডিয়া দে না এই ব্যাপারে, কি করা যায়। তারপর তারা সবাই কিছুক্ষণ ভাবতে লাগলো। আর হঠাৎ আকাশ বলে উঠল, দোস্ত, আইডিয়া পেয়ে গেছি, কিন্তু এর আগে বল আমাদের এখন ট্রিট দিবি কিনা, তাহলে তোকে আইডিয়াটা বলবো। ধুর, তোরা সব এক এক কিপটার হাড্ডি, একটা ট্রিটের জন্য এত পাগল হচ্ছিস কেন? আচ্ছা যা, তোরা যা চাইবি তাই খাওয়াবো। এখন বলো আইডিয়াটা কি? আচ্ছা তাহলে শোন, এখন থেকে তুই তানিয়াকে প্রতিদিন এড়িয়ে চলবি, ওর সাথে ভালো করে কথা বলবি না, সব সময় ওর কাছ থেকে দূরে থাকবি। এক কথায় তুই তাকে সব সময় ইগনোর করে চলবি। এতে যদি সে সব কিছু সহ্য করে নেয়, তাহলে বুঝবি যে সে তোকে সত্যি ভালোবাসে, আর পরে তুই তাকে মেনে নিবি। তার কথাগুলো শুনে আমি অনেকক্ষণ ধরে ভেবে বললাম, তুই ঠিকই বলেছিস, এটাই করতে হবে এখন থেকে। আচ্ছা দোস্ত, আজকে যাই, অন্য একদিন কথা হবে। এই বলে আমি উঠে যেতে লাগলাম। অমনি হারামিগুলা আমায় ঝাপটে ধরল আর বলল, কই যাবা মামু? আমাদের সত্যের কথা কি তোমার মনে নেই নাকি ভুলে গেলে? হ্যাঁ, শালা তোরা আর মানুষ হবি না। আচ্ছা কি খাবি খেয়ে নে, এইখান থেকে আমি বিল দিয়ে দিব। সারা এইখানে কি খাবো? হ্যাঁ চল, ভালো একটা রেস্টুরেন্টে গিয়ে বসি। বন্ধু সত্যি আজকে পকেটে টাকা নাই রে, অন্য একদিন তোদেরকে খাওয়াবো। সত্যি আজকে এইখানে কিছুই খেয়ে নে প্লিজ। আরে একটু অ্যাক্টিং করে বললাম, আসলে সব টাকা বাসায় রেখে এসেছি। জানি এইখানে আসলে হারামিগুলা ঝাপটে ধরবে। আচ্ছা তাহলে ঠিক আছে, এইখানেই আজকের খাওয়াই খেয়ে নেই। তারপর তারা সবাই মিলে যার যা ইচ্ছা তাই খেলো। অবশেষে 300 টাকার বিল উঠালো হারামিগুলা। কি আর করার, বিল তো আমায় দিতে হবে। তারপর বিল দিয়ে তাদের সাথে আরো অনেকক্ষণ ধরে বসে আড্ডা দিলাম। রাত প্রায় 8:30। তখনই মনে পড়লো তানিয়ার কথা। হায় আল্লাহ, আজকে আমি শেষ। না জানি এখন বাসায় গেলে তানিয়া কি না কি করবে আমায়। তারপর বন্ধুদেরকে বলে সেখানে চলে আসলাম আর সোজা বাসার দিকে হাঁটা ধরলাম। প্রায় কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। বাসায় এসে বেলটা চাপ দিতেই তানিয়া এসে দরজা খুলে দিল আর বলল, ওই এতক্ষণ কই ছিলে? হ্যাঁ, তোকে না বললাম যে সন্ধ্যার আগেই বাসায় ফিরবি? অনেক রেগে গেছে তাই তুই করে বলছে। আমি তার কথায় কোনো সাড়া না দিয়ে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর তানিয়া রুমে চলে আসলো আর এসেই আমায় জিজ্ঞাসা করতে লাগলো, কি হলো, তুমি আমার কথার উত্তর না দিয়ে চলে আসলে কেন? দেখেন, আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই, ওকে? সো প্লিজ আর আমায় এই নিয়ে কিছু জিজ্ঞাসা করবেন না। বন্ধুদের কথা মতো ওকে ইগনোর করে চলছি আর কি, কিন্তু তার সাথে এইভাবে কথা বলতে সত্যি আমারও অনেক ভয় করছে। এই তোর কি হয়েছে রে? আমায় আপনি করে বলছিস কেন?
আর আমার সাথে এইভাবে কথা বলছিস কেন? তানিয়া এসে আমার কলার ধরে তার মুখের কাছে নিয়ে বলল, দেখেন আমার কলারটা ছাড়েন, আর আপনি আমার বড়, তাই সম্মান দিয়ে আপনি করে কথা বলছি, আর কিছুই না। এই বলে আমি তাকে ঝাড়ি দিয়ে নিচ থেকে ছাড়িয়ে নিলাম। তাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে বের হয়ে দেখি তানিয়া আগের জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে। তাতে আমার কি, আমি আর তাকে কিছু না বলে নিচে চলে আসলাম। রাতের খাবার খেতে নিচে গিয়ে দেখি মা, বাবা আর মরিয়ম সবাই খাবার টেবিলে বসে আছে। তাই আমিও সোজা গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়লাম। আমায় আসতে দেখে আম্মু বলল, কি রে, তুই একা একা চলে এলি কেন? তানিয়া কই? আম্মু ও একটু পরে আসবে, তুমি আমায় খাবার দাও তো, অনেক খিদে লেগেছে। আচ্ছা, আমি দিচ্ছি। তারপর আম্মু আমাকে খাবার দিতে লাগলেন। একটু পর দেখি তানিয়াও নিচে চলে আসছে, তাই আমি তাড়াতাড়ি করে খাবার শেষ করতে লাগলাম। আমার খাবার শেষ হয়ে গেলে আমি উপরে চলে আসি। আসার সময় তানিয়ার দিকে খেয়াল করে দেখি ওর মুখটা কেমন জানি দেখাচ্ছে। মনে হয় আমার কথাগুলো অনেক কষ্ট পেয়েছে। পাক, তাতে আমার কি, আমার শুধু ওকে একটু পরীক্ষা করা দরকার, তাই এমন করছি। তারপর রুমে এসে বিছানার উপর শুয়ে শুয়ে ভাবছি যে আর কি কি করা যায়। মনে মনে ভাবছি কিভাবে তানিয়াকে এড়িয়ে চলা যায়। প্রায় কিছুক্ষণ পর আবার তানিয়া রুমে চলে আসলো, তাই আমিও ঘুমের ভান করে শুয়ে থাকলাম। তারপর তানিয়া আমার কাছে এসে বলতে লাগলো, এই, তোমার কি হয়েছে বলো তো? বাড়ি আসার পর থেকে আমাকে শুধু এড়িয়ে চলছো, কিন্তু কেন? দেখেন আমি এখন ঘুমাবো, প্লিজ আমায় ডিস্টার্ব করবেন না, এখন জানতো। এই, আমি যা বলছি আগে তার উত্তর দে, ওঠ। এই বলে তানিয়া আমার কলারটা চেপে ধরে আমায় টেনে তুলল। কি হয়েছে, আমায় এইভাবে টেনে তুললেন কেন? তানিয়া আর কিছু না বলেই আমার ঠোঁটজোড়া তার দখলে নিয়ে নিল। উম উম কোনো কথা বলতে পারছি না। যেভাবে আমায় শক্ত করে চেপে ধরেছে, তারপর কোনো রকমে নিজেকে তানিয়ার কাছ থেকে ছাড়িয়ে আমি ঠাস ঠাস করে 2টা চর বসিয়ে দিলাম তানিয়ার গালে। চর খেয়ে তানিয়া যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে, কিছুই বলছে না, শুধু গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কি পেয়েছেন আপনি? হ্যাঁ, যখন যা ইচ্ছা তাই করবেন নাকি? একে তো প্রথমে আমায় জোর করে বিয়ে করেছেন আমার ইচ্ছা অনিচ্ছা না জেনেই, তারপর যখন তখন আমায় কিস করে বসেন কেন? হ্যাঁ বলেন। অনেক রাগেই কথাগুলো বললাম। শিহাব, তুমি আমার সাথে এমন কেন করছো? আর আমি তোমায় সত্যিই কলেজের সেই প্রথম দিন থেকে দেখেই তোমায় ভালোবেসে ফেলেছিলাম, আর তাই আমি তোমার ইচ্ছা না থাকা সত্ত্বেও তোমায় জোর করে বিয়ে করে নেই। যা হবার তা হয়ে গেছে। তারপর আবার আপনি আমার মা বাবাকে মিথ্যা কথা বলেছেন যে আমি নাকি আপনাকে ভালোবাসি, আর তাই দুজন মিলে বিয়ে করে নেই। এই কথাগুলো কেন বললেন? হ্যাঁ, আমি জানি আমি অনেক ভুল করেছি, মিথ্যা বলেছি, কিন্তু এই সব কিছু আমি শুধু তোমাকে পাওয়ার জন্য করেছি। ব্যাস, অনেক হয়েছে, আর না, আমি আর কিছু শুনতে চাই না। আমি এখন ঘুমাবো, আমায় আর ডিস্টার্ব করবেন না। কিন্তু আমার একটা কথা তো শুনবে। আমি আর আপনার কোনো কথা শুনতে চাই না, আমি ঘুমাচ্ছি, আশা করি আমায় আর ডিস্টার্ব করবেন না। এই বলে আমি ঘুমানোর ভান করে শুয়ে থাকলাম। আর এদিকে তানিয়া বসে বসে শুধু ভাবছে হঠাৎ আমার এইভাবে পরিবর্তন আসলো কি করে। আমি আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি যে তানিয়া পাশে নেই, তাই আমি আর দেরি না করে উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে সোজা নিচে চলে আসলাম। এসেই সোজা খাবার টেবিলে নাস্তা করতে বসে পড়লাম। আমায় টেবিলে বসতে দেখে কোথা থেকে জানি তানিয়া এসে খাবার বেড়ে দিতে লাগলো। আমি তার দিকে একবার চেয়ে চোখটা নামিয়ে নিলাম আর খেতে লাগলাম। তানিয়ার চোখটা লাল বর্ণ ধারণ করে ফেলেছে, হয়তো সারা রাত কেঁদেছে। কিন্তু কেন? তাহলে কি তানিয়া আমায় সত্যি ভালোবাসে? না, আমি এত তাড়াতাড়ি তাকে মেনে নিব না, আগে আর একটু ভালো করে পরীক্ষা করি তারপর। এইসব কথা ভাবতে ভাবতে খাওয়া শেষ হয়ে গেল। তারপর রুমে এসে রেডি হতে লাগলাম কলেজে যাওয়ার জন্য। রেডি হয়ে রুম থেকে বের হতে যাব, তখনই তানিয়া এসে আমার পথ আটকে দাঁড়ায়। কি হলো, আপনি এইভাবে আমার পথ আটকালেন কেন? কিছু বলবেন নাকি? একটু ওয়েট করো, আমিও তোমার সাথে কলেজে যাব, রেডি হয়ে আসছি। দেখেন, আমি কাউকে আমার সাথে করে নিয়ে যেতে পারবো না, যার ইচ্ছা সে যাক, কিন্তু আমার সাথে না, একা যাক। ওকে সরেন তো, আমি কলেজে যাব। এই বলে তানিয়াকে হালকা ধাক্কা দিয়ে আমি রুম থেকে বাহির হয়ে আসলাম। তারপর সোজা কলেজে চলে গেলাম আর গিয়ে বন্ধুদের সাথে আড্ডায় লেগে গেলাম মনটা একটু ভালো করার জন্য। তারপর কয়েকটা ক্লাস করে আবার বাসায় চলে আসলাম। এইভাবেই কেটে গেল প্রায় একটা মাস। এই একটা মাসের মধ্যে তানিয়াকে দিনের পর দিন এড়িয়ে চলেছি, ভালো করে কথা বলিনি, মাঝে মাঝে আবার অনেক অপমানও করেছি। এক কথায় এই একটা মাস ধরে আমি তাকে ইগনোর করেই চলেছি। কিন্তু একটা বিষয় আমি ভালো করে খেয়াল করে দেখেছি যে তানিয়া এই এক মাসে আমার মুখের উপর কোনোদিন একটা কথাও বলেনি, এমনকি আমার দেওয়া কষ্টগুলো
মুখ বুজে সহ্য করে নিয়েছে। আর সে আমার মা বাবার সাথেও ভালো ব্যবহার করে চলেছে এই একটা মাস। কোনো দিনও তাদের সাথে ঝগড়া বা তর্কে জড়াতে দেখিনি তানিয়াকে। তাহলে কি সত্যি তানিয়া আমায় ভালোবাসে? এখন কি তাকে মেনে নিব? না, আমি তাকে আর কষ্ট দিতে চাই না। আসলে সত্যি কথা বলতে এই একটা মাসে আমিও প্রায় তানিয়ার উপর দুর্বল হয়ে পড়েছি। আমিও তানিয়াকে ভালোবেসে ফেলেছি। না, তানিয়াকে আর কষ্ট দেওয়া যাবে না, মেনে নিব তাকে। তারপর একদিন বন্ধুদের সাথে আড্ডায় ছিলাম, এমন সময় পল্লব বলে উঠল, কিরে, আমরা সবাই আড্ডা দিচ্ছি আর তুই এমন মন মরা হয়ে বসে আছিস কেন? বন্ধু তানিয়া হয়তো সত্যি আমায় ভালোবাসে রে। না হলে এই একটা মাসে তানিয়া আমার দেওয়া কষ্টগুলো এইভাবে মুখ বুজে সহ্য করতো না। আর সত্যি বলতে আমিও এই একটা মাসে তানিয়ার প্রতি দুর্বল হয়ে গেছি রে। আমিও হয়তো তাকে ভালোবেসে ফেলেছি রে। এখন কি করব আমি? তোরা কিছু বল না প্লিজ। এক নাগাড়ে কথাগুলো বলে ফেললাম। আমার কথা শুনে সবাই আমার দিকে অবাক চোখে চেয়ে আছে দেখছি। তাই আমি তাদেরকে বললাম, কি হলো, তোরা আমার দিকে এইভাবে চেয়ে আছিস কেন? তুই কি বলতে চাস? তুই সত্যি তানিয়া আপুকে ভালোবাসিস? রে, আমি সত্যি ওকে ভালোবেসে ফেলেছি। শালা, তাহলে এই এক মাস ঢং করলি কেন? হ্যাঁ, আরে আমি তো দেখতে চেয়েছিলাম যে তানিয়া আমায় সত্যি ভালোবাসে কিনা। কিন্তু তানিয়া আপু তো তোর সিনিয়র। আরে সিনিয়র হলে কি হবে, শত হোক সে তো এখন আমার বিয়ে করা বউ। যদিও বিয়েটা আমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছিল, কিন্তু এখন তো আমি তাকে ভালোবেসে ফেলেছি। এখন কি করব বল? সবই তো বুঝলাম। এখন সময় হয়ে গেছে তানিয়াকে সব সত্যি কথা বলে দিতে। আজকে বাসায় গিয়ে তানিয়াকে সব সত্যি বলে দে যে তুই এতদিন তার সাথে অভিনয় করছিস, আসলে তুই তাকে সত্যি ভালোবাসিস। বলে দে এই কথা। কিন্তু ও যে রাগী মেয়ে, না জানি আমায় কি করে। আরে দূর, কিচ্ছু হবে না। তুই আজকে গিয়ে তানিয়া আপুকে বলবি যে তুই তাকে সত্যি ভালোবাসিস, আর এতদিন যা করছিস তার সব কিছু নাটক ছিল। কিন্তু কোনো কিন্তু না, যা বলছি তাই করবি। আচ্ছা, আমিও আর কথা বাড়ালাম না। সত্যি আজকে বলে দিতেই হবে। তারপর আরও কিছুক্ষণ তাদের সাথে আড্ডা দিলাম, আর এইদিকে 9টাও বেজে গেছে। তাই আমি উঠে পড়লাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। কিরে, উঠে পড়লি যে, কই যাবি? বাসায় যাই, অনেক রাত হয়ে গেছে। তার উপর আজকে তানিয়াকে আমার সব সত্যি বলতে হবে, না জানি কি হয়। দূর, তুই এসব নিয়ে চিন্তা করবি না তো। দেখিস যা হবে ভালোই হবে। এখন বাসায় যা। আমি গেলাম, থাক তোরা। এই বলে আমি ওইখান থেকে চলে আসলাম। রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি তানিয়াকে কি বলে শুরু করব। সে কি আমায় এখন মেনে নিবে? আমি যে তাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, এইসব কথা ভাবছি আর হাঁটছি। ঠিক তখনই দেখলাম যে একটা লোক কিছু ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। চেয়ে দেখি যে লোকটা গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই আমার তানিয়ার কথা মনে পড়ে গেল। তানিয়া তো গোলাপ ফুল অনেক পছন্দ করে। যাই, তানিয়ার জন্য গোলাপ নিয়ে যাই, তাহলে সে অনেক খুশি হবে। তারপর কিছু গোলাপ আর দোকান থেকে কিছু আইসক্রিম কিনে বাসার উদ্দেশ্যে হাঁটা ধরলাম। কিছুক্ষণ পর বাসায় এসে পড়লাম। কলিং বেল চাপ দিলাম, কিন্তু কেউ দরজা খুলছে না। পরে মনে পড়লো আজ তো বাবা মা আর মরিয়ম বাসায় থাকবে, বা তারা এক জায়গায় গিয়েছে দাওয়াত খেতে। কিন্তু তানিয়া তো রুমে আছে, ও দরজা খুলছে না কেন? না, আর থাকতে পারছি না এইভাবে। হঠাৎ মনে পড়লো, আরে আমার কাছে বাসার এক্সট্রা চাবি আছেই, তাহলে আমি দরজা খুলছি না কেন? ধুর, কি যে করছি। তারপর এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলে ঘরে প্রবেশ করলাম, কিন্তু সারা ঘর অন্ধকার। কেন? আর তানিয়া কই? রুমে মনে হয়। যাই, গিয়ে দেখি। এই কথা ভেবে রুমের দিকে যাব, ঠিক তখনই চোখে পড়ল টেবিলে একটা চিঠি রাখা। আরে এই চিঠিটা আবার কার? আর এইখানেই বা কেন রাখা? খুলে দেখি। এই বলে আমি গিয়ে টেবিল থেকে চিঠিটা হাতে নিয়ে খুলতে লাগলাম। চিঠিটা খুলে আমি অনেক অবাকই হলাম, কারণ চিঠিতে প্রথমেই আমার নাম লেখা ছিল। তাই আরও আগ্রহ নিয়ে চিঠিটা পড়তে শুরু করলাম। প্রিয় শিহাব, চিঠিটা যখন তুমি হাতে পাবে তখন আমি আর এই পৃথিবীতে থাকবো না। এই লেখাটা দেখে চিঠির প্রতি আমার আগ্রহ আরও বেড়ে গেল, তাই মনোযোগ দিয়ে পড়া শুরু করলাম। কলেজে যেদিন তোমায় প্রথম দেখেছিলাম, সেই দিনই আমি তোমায় মনের অজান্তেই ভালোবেসে ফেলেছিলাম। তোমায় একটা দিন দেখতে না পেলে আমার রাতে ঘুমিয়ে আসতো না। সারাক্ষণ আমি তোমায় নিয়েই ভাবতে থাকতাম। অবশেষে একদিন কলেজ মাঠে সবার সামনে তোমায় প্রপোজ করে ফেলি, কিন্তু তুমি সেই দিন আমায় ফিরিয়ে দিলা। তাই ওই দিন আমার মনে একটা জিদ চাপে যে কোনো অবস্থায় আমি তোমায় নিজের করেই ছাড়বো। আর তাই ওই দিন আমি আমার লোক পাঠিয়ে তোমায় ধরে নিয়ে এসে তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি তোমায় বিয়ে করি। কিন্তু বিয়ের পর এই একটা মাস ধরে তুমি শুধু আমায় এড়িয়েই চলেছ। দিনের পর দিন তুমি আমায় অবহেলা করেই যাচ্ছ। আমি আর এইসব নিতে পারছি না শিহাব, তাই আমি আজ তোমায় মুক্ত করে দিলাম। তোমায় ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি, না ফেরার দেশে, যেখানে গেলে কেউ আর ফিরে আসে না। ভালো থেকো। ইতি,
তোমার অবহেলার পাত্রী। চিঠিটা পড়ে আমার চোখে জল চলে আসলো। আমার আর বুঝতে বাকি রইল না যে এই চিঠিটা কে লিখেছে। আমি চিঠিটা হাত থেকে ফেলে তানিয়া বলে জোরে একটা চিৎকার মেরে দৌড়ে রুমের দিকে গেলাম। রুমের কাছে গিয়ে দরজা ধাক্কা দিতেই দরজা খুলে গেল, আর আমি ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে দেখি যে তানিয়া মেঝেতে পড়ে আছে, হাতে ছোট্ট বোতলের মতো কি যেন একটা। আমি তার পাশে গিয়ে দেখি যে এটা বিষের বোতল। তার মানে তানিয়া বিষ খেয়েছে। না তানিয়া, তুমি এটা কি করলে? তুমি আমায় ছেড়ে যেতে পারো না। আমি কান্না করছি আর তানিয়াকে ডাকছি, কিন্তু কিছুতেই উঠছে না। এমন সময় হঠাৎ রুমের সব লাইটগুলো জ্বলে উঠল। আমি তো অবাক হলাম যখন দেখলাম যে বাবা মা আর মরিয়মও রুমের ভিতর আছে। আর কিছু বুঝে ওঠার আগেই আম্মু আমার কাছে এসে আমায় ঠাস ঠাস করে 2টা চড় মেরে বলতে শুরু করলো, আজ তোর জন্য আমার মেয়েটাকে মরতে হলো। কি এমন দোষ করেছিল সে যে তুই তাকে দিনের পর দিন এভাবে কষ্ট দিয়েছিস? কেন করলি এমন? হ্যাঁ বল, চুপ করে আছিস কেন? আমি কিছু বলতে যাব তখনই বাবা বলে উঠলো, হারামজাদা, তোকে আমরা ছোট থেকে বড় করছি, আর তুই আজ আমাদের এই প্রতিদান দিলি? আরে কত ভালো একটা মেয়ে ছিল আমার, আর তুই কি না তাকে একটুও কি লজ্জা করলো না তোর তানিয়ার সাথে এমনটা করতে? হ্যাঁ বল। আমি কিছুই বলছি না, চুপ করে খালি তাদের কথাগুলো শুনছি। কথা বলার ভাষা যেন হারিয়ে ফেলেছি। ছি ভাইয়া ছি, তোকে আমার নিজের ভাই বলতে ঘৃণা করছে। তুই আমার নিষ্পাপ ফুলের মতো একটা ভাবির সাথে এমনটা করতে পারলি? ছি। আম্মু, আমি তানিয়ার সাথে এমনটা করতে চাইনি, বিশ্বাস করো। আর আমি এই একটা মাসে তানিয়াকে সত্যি ভালোবেসে ফেলেছি। আমরা আর তোর কোনো কথা শুনতে চাই না, আর তুই এখন এই মুহূর্তে মধ্যে বাড়ি থেকে বের হয়ে যা। কিন্তু আম্মু, আমার একটা কথা শুনো প্লিজ। তোকে আমি কি বলছি, কানে যায়নি কথা? তুই এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যা। এই বলে আম্মু আমার কাছে এসে আমার হাত ধরে টেনে নিয়ে বাড়ির দরজার কাছে নিয়ে আসলেন। দরজার কাছে এসে আম্মু আমায় ধাক্কা মেরে ঘর থেকে বের করে দিলেন আর বললেন, আজকে থেকে তুই আমাদের জন্য মরে গেছিস। আমাদের আজ থেকে কোনো ছেলে নেই। তুই আর জীবনেও এই বাড়িতে পা রাখবি না, বলে দিলাম। এই কথাগুলো বলেই আম্মু দরজা লাগিয়ে দিলেন, আর আমি এইখানে ঠাই দাঁড়িয়ে রইলাম। এখন আমি কোথায় যাব, কোথায় থাকবো, এইসব কথা ভাবতেছি। ঠিক তখনই আমার মনে পড়ল শুভর বাসা তো খালি আছে, তার বাবা মাও তো তার সাথে থাকে না, তারা গ্রামে থাকে। আর শুভ পড়াশোনার জন্য এইখানে একা থাকে। দেখি শুভকে ফোন করে কিছু করা যায় নাকি। তারপর আমি পকেট থেকে মোবাইলটা বের করে শুভর নাম্বারে কল দিলাম। 2বার রিং হয়েছে কিন্তু ধরলো না, তাই আবার কল দিলাম। এইবার কল ধরে ফেললো। হ্যালো শুভ। হে, কিন্তু তোর কি হয়েছে? তোর গলার আওয়াজ এমন শোনা যাচ্ছে কেন? বন্ধু, একটা ঘটনা ঘটে গেছে। কি বলিস? কি ঘটনা বল। না রে, এখন বলতে পারবো না। আগে তুই বল, আজ রাতটা কি আমি তোর বাসায় থাকতে পারবো? শুধু আজ রাত, প্লিজ না করিস না। আরে তুই এভাবে বলছিস কেন? কি হয়েছে বলবি তো নাকি? এখন কিছু বলতে পারবো না। আগে বল, আজ রাতটা তোর বাসায় আমায় থাকতে দিবি কিনা? আমি বাসায় এসে সব বলবো তোকে। আচ্ছা ঠিক আছে, তুই আয়। তারপর কল কেটে দিয়ে আমি সোজা হাঁটা ধরলাম শুভর বাসায়। কিছুক্ষণ হাঁটার পর শুভর বাসায় এসে পড়লাম। এসে কলিং বেল চাপ দেওয়ার পর শুভ এসে দরজা খুলে দিল, আর আমি ভিতরে ঢুকে পড়লাম। এখন বল তো কি হয়েছে, আর তোর মুখ এমন দেখাচ্ছে কেন? আমি আর কোনো কথা না বলে শুভকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। আরে আরে, কি হয়েছে তোর? এইভাবে কান্না করছিস কেন? কিছু বলবি তুই নাকি? বন্ধু, তানিয়া। আরে তানিয়া তানিয়া করছিস, হয়েছেটা কি ভালো করে বল তো। তানিয়া বিষ খেয়েছে। কি? কিন্তু কিভাবে? কি হলো? আর তুই এইখানে কি করছিস তাহলে? বাসায় যা। বাবা মা আমায় বাসা থেকে বের করে দিয়েছে রে। তুই কি বলছিস? তোর কথার মানেই তো আমি বুঝতে পারছি না। একটু ভালো করে সব ঘটনা খুলে বলতো। তাহলে শোন। তারপর শুভকে সব কথা খুলে বললাম আর কান্না করতে লাগলাম। কাঁদিস না বন্ধু, প্লিজ শান্ত হ। কিভাবে শান্ত হব রে? আজ আমার জন্য তানিয়ার এমন অবস্থা। সব কিছুর জন্য আমিই দায়ী। দেখ, এটা তোর কপালেই ছিল। এইখানে তুই নিজেকে দোষী মনে করিস না প্লিজ। বন্ধু, তানিয়ার কিছু হবে না তো? তুই একটু বাসায় ফোন করে দেখ না তানিয়ার এখন কি অবস্থা। দাঁড়া, আমি দেখছি। তুই একটু শান্ত হ আগে প্লিজ। এই বলে শুভ আমাদের বাসায় কল করলো আর কথা বলতে লাগলো। কথা বলতে বলতে শুভ প্রায় কিছুক্ষণ পর পর আমার দিকে তাকাচ্ছে। না জানি কেন সেদিকে আমার কোনো লক্ষ্যই নেই। আমি শুধু তানিয়ার জন্য কান্না করেই যাচ্ছি। কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছি না। কিছুক্ষণ পর আবার শুভ কথা শেষ করে আমার কাছে আসলো। শুভ, কি হয়েছে? তানিয়া ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? কি হলো বল, চুপ করে আছিস কেন? আরে তুই আগে একটু শান্ত হ। আমি আঙ্কেলের কাছে ফোন করেছিলাম,
উনি বলেছেন যে তানিয়া একদম ঠিক আছে, ওর কোনো ক্ষতি হয়নি। তুই সত্যি বলছিস তো? আমার তানিয়ার কিছু হয়নি? আরে হ্যাঁ, সত্যি বলছি। আচ্ছা, এখন এসব বাদ দে, কাল এসব নিয়ে ভাবা যাবে। আর তুই তো সারাদিন ধরে কিছুই খাসনি। আয়, আগে কিছু খেয়ে নে আর শুয়ে পড়। কিন্তু দেখ, আর একটা কথাও বলবি না। আয়, এখন কিছু খেয়ে নে। এই বলে শুভ আমি জোর করে খাবার টেবিলে বসিয়ে খাবার বেড়ে দিল। আমি আর কিছু না বলে খেতে লাগলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি আর শুভ তার রুমে আসলাম। তখন শুভ বলল, দেখ, এইসব নিয়ে এখন আর কিছু ভাবিস না প্লিজ। যা ভাবার কাল ভাবা যাবে, এখন ঘুমিয়ে পড়তো। এই বলে শুভ আমায় একটা বিছানা দেখিয়ে দিল। ইচ্ছা না থাকা সত্ত্বেও বিছানায় গিয়ে গা এলিয়ে দিলাম, কিন্তু ঘুম আর আসছে না। আজকের হয়ে যাওয়া ঘটনা নিয়ে শুধু ভাবছি কি থেকে কি হয়ে গেল। আমার জন্য তানিয়া আজকে মরতে বসেছিল। ছি, আমি কিভাবে এত নিষ্ঠুর হলাম? এইসব কথা ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে পড়লাম সেই দিকে কোনো খেয়ালই নেই। সকালবেলা শুভর ডাকে ঘুমটা ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি আর শুভ দুজন মিলে নাস্তা করে নিলাম। অবশ্য খাবার কোনো ইচ্ছাই ছিল না, শুধুমাত্র শুভর জোরাজোরিতে খেতে হলো। খাওয়া দাওয়া শেষ করে আমি গিয়ে বিছানায় বসে একটু রেস্ট নিলাম। একটু পর শুভ রুমে আসলো আর আমি বললাম, বন্ধু, আমি আর থাকতে পারছি না রে, চল না একবার গিয়ে তানিয়াকে দেখে আসি। কেমন আছে সে, কোন অবস্থায় আছে? প্লিজ চল না একবার। আরে এখন মাত্র সকাল হলো, আর একটু পর যাই না। আর এখন তানিয়া আপু ঘুম থেকেও উঠবে না, আর এমনিতেই তার শরীর খারাপ। এই অবস্থায় ওনার এখন রেস্ট নেওয়া দরকার। তাই বলছি কি, একটু পরেই যাই। ঠিক বলেছিস। আচ্ছা, বিকালে একবার যাব, তুই আমার সাথে যাবি কিন্তু। আচ্ছা ঠিক আছে, যাব। তারপর আর কোনো কথা না বাড়িয়ে রুমের ভিতরে বসে রইলাম। এইভাবে দেখতে দেখতে প্রায় বিকাল হয়ে এলো। তাই আমি শুভকে বললাম, বন্ধু, এখন তো বিকাল হয়ে গেছে, চল না প্লিজ একবার গিয়ে তানিয়াকে দেখে আসি। তোকে নিয়ে আর পারা যাবে না, বুঝেছি। আচ্ছা চল যাই। তারপর আমি আর শুভ দুজন মিলে বের হলাম আমার বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণ হাঁটার পর দুজন বাড়ির গেটের সামনে এসে পড়লাম। কিন্তু বাড়ির গেটের সামনে এসে আমি অনেক বড় একটা শক খেলাম, কারণ বাড়িটা আজ অনেক সুন্দর করে সাজানো হয়েছে। মনে হচ্ছে আজ এইখানে কারো বিয়ে, কারণ বাড়িটা বিয়ে সাজের মতো করে সাজানো হয়েছে। কিন্তু আমাদের বাড়িতে আবার কার বিয়ে? মরিয়মের তো এখনো বিয়ের বয়স হয়নি, তাহলে বিয়েটা কার? মনে মনে কথাগুলো ভাবছি, তখনই শুভর ডাকে বাস্তবে ফিরলাম। কিরে, এত কি ভাবছিস? বাড়িতে কার বিয়ে হচ্ছে রে? এইভাবে সাজানো হলো যে? কি জানি, চল আগে ভিতরে যাই, তারপর বোঝা যাবে। ওকে চল। এই বলে আমি আর শুভ বাড়ির ভিতরে ঢুকে পড়লাম। ও মা, বাড়ির ভিতরে গিয়ে তো আমি আরো অবাক হলাম, কারণ বাড়িতে আমার সব কাজিনরা আর চাচা চাচি মামা মামি নানু বলতে গেলে সবাই আছে। কিন্তু এরা হঠাৎ করে আমাদের বাড়িতে কেন? আর বিয়েটাই বা কার হচ্ছে কিছুই তো বুঝতেছি না। হঠাৎ দেখি আম্মু আমাকে দেখে আমার কাছে আসতেছে, এসেই বলল, তুই, তোকে না নিষেধ করেছি যে এই বাড়িতে আর জীবনও পা রাখবি না, তাহলে কেন আবার এই বাড়িতে আসলি? আম্মু, এই বাড়িতে আজ কার বিয়ে এটা আগে বলো। যার বিয়ে হোক না কেন, এতে তোর কি? তুই এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যা। তুই আমাদের কেউ না, আমাদের জন্য তুই সেই দিনই মরে গেছিস। আম্মু, বিশ্বাস করো, আমি তানিয়াকে ইচ্ছে করে কষ্ট দিতে চাইনি। আমি তো একটু তানিয়াকে পরীক্ষা করতে চেয়েছিলাম যে সে আমাকে কতটুকু ভালোবাসে, আর কিছু না। আমায় একটু তানিয়ার সাথে কথা বলার সুযোগ দাও না আম্মু, প্লিজ। দেখ সুরাইয়া, এখন তোর সাথে কথা বলতে পারবে না, তুই যা এখন। ওকে এখন সাজানো হচ্ছে। কেন বলতে পারবে না? আর ওকে সাজানো হচ্ছে মানে? আজ ওর বিয়ে, তাই ওকে সাজানো হচ্ছে। এখন তুই যা এখান থেকে। আম্মুর কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। এ আমি কি শুনছি? আজ তানিয়ার বিয়ে, কিন্তু কার সাথে? আর ও তো আমার বিয়ে করা বউ, তাহলে ওর কেন আরেকটা বিয়ে হবে? না, আমি তানিয়াকে ভালোবাসি, আমি ওকে অন্য কারো হতে দিব না। আমি এই বিয়ে হতে দিব না। আম্মু, এ তুমি কি বলছো? ও না তোমার ছেলের বউ, তোমার বৌমা, তাহলে তোমরা কেন তানিয়াকে আরেকটা বিয়ে দিবা? ছেলের বউ, তাই না? আরে কখনো তানিয়াকে নিজের স্ত্রীর অধিকার দিয়েছিস বল? দিনের পর দিন মেয়েটাকে কতই না কষ্ট দিয়েছিস, আর এখন এসে বলছিস যে ও তোর বউ? আম্মু, বিশ্বাস করো, আমি এই কয়েকদিনে তানিয়াকে সত্যি ভালোবেসে ফেলেছি। আমি তানিয়াকে না ছাড়া বাঁচবো না। প্লিজ আম্মু, এই বিয়েটা বন্ধ করো। দেখ, তানিয়ার বাবা আর তোর বাবা সেই ছোটবেলা থেকেই বন্ধু ছিলেন, আর তারা দুজনেই চাইতেন যে তোর আর তানিয়ার বড় হলে বিয়ে হোক। কিন্তু তোরা তো এর আগেই আমাদের কাউকে না জানিয়ে বিয়ে করে ফেললি। তারপরও তুই তানিয়াকে কখনো স্ত্রীর অধিকার দিসনি। তাই তোর বাবা ওনার বন্ধুর কাছে ছোট হতে চান না বলে উনি নিজে তানিয়ার জন্য একটা পাত্র ঠিক করেছেন, যার সাথে তানিয়ার বিয়ে হবে। এক্ষুনি বরের লোকজন এসে পড়বে, মনে হয় তুই এখান থেকে চলে যা প্লিজ, আমাদের আর কষ্ট দিস না। কথাগুলো বলেই আম্মু চলে গেলেন।
আর আমি ঠাস করে মেঝেতে বসে পড়লাম। কি থেকে কি হয়ে গেল? আজ নিজের দোষে তানিয়াকে হারাতে হচ্ছে। না কিছু বলতে পারছি আর না কিছু করতে পারছি। আম্মুর কথাগুলো শুনে আমি যেন কথা বলার ভাষায় হারিয়ে ফেলেছি। না, এইভাবে বসে থাকলে আমার চলবে না। তাই উঠে পড়লাম আর এক দৌড়ে চলে এলাম আমাদের রুমে, যেখানে তানিয়াকে সাজানো হচ্ছে। এসে দেখি যে কয়েকটা মেয়ে তানিয়াকে খুব সুন্দর করে বউয়ের সাথে সাজাচ্ছে। তার দিকে এক পলকে চেয়ে আছি। আজ তানিয়াকে এত সুন্দর লাগছে যে চোখ ফেরাতে পারছি না। তারপর ধীরে ধীরে হেঁটে তানিয়ার কাছে গেলাম। সেইখানে যেতেই তানিয়া আমায় দেখে ফেললো আর উঠে বলতে শুরু করলো, আপনি আপনি এখানে কেন? কি চাই আপনার? হ্যাঁ, আমি বেঁচে আছি কি মরে গেছি এটাই তো দেখতে এসেছেন, তাই তো? তানিয়া প্লিজ আমাকে মাফ করে দাও। বিশ্বাস করো, আমিও এই কয়েকদিনে তোমায় সত্যি ভালোবেসে ফেলেছি। প্লিজ তানিয়া, এই বিয়েটা করো না। আমায় এইবারের মতো মাফ করে দাও। দেখেন, একটু পরেই বর চলে আসবে, আর আমার এখন আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই। সো আপনি এখান থেকে যেতে পারেন। তানিয়া, আমার একটা প্লিজ চলে যান এখান থেকে, আমার আর ভালো লাগছে না। আচ্ছা যাচ্ছি, কিন্তু মনে রেখো আমি আর জীবনেও ফিরে আসবো না। ভালো থেকো। এই বলে আমি রুম থেকে বের হয়ে আসলাম। নিচে আসতেই আব্বুর সাথে দেখা। আমায় দেখে উনি বললেন, তুই আবার এই বাড়িতে পা রেখেছিস? তোকে না আমরা নিষেধ করছি যে এই বাড়িতে আর জীবনেও পা না রাখবি না? আব্বু বিশ্বাস করো, আমি সত্যি তানিয়াকে ভালোবাসি। প্লিজ এই বিয়েটা আটকাও। আমি তোমার পায়ে পড়ি। তোর মতো ছেলের সাথে আমি আমার বন্ধুর মেয়ের বিয়ে দিতে চেয়েছিলাম, আর এখন তুই আমার এই প্রতিদান দিলি। বের হয়ে যা বলছি আমার বাড়ি থেকে। আমি আর কিছু বললাম না। কোনো কথা না বলেই বাড়ি থেকে বের হয়ে আসলাম। এসেই রাস্তার ধারে দাঁড়িয়ে রইলাম। বরটা কে? যে আমার ভালোবাসার মানুষকে বিয়ে করতে চায়, তাকে আমার দেখতেই হবে। এইভাবে প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে রইলাম, কিন্তু বরের দেখা আর মিলছে না। তার একটু পরেই বাড়ির ভিতর থেকে শোনা যাচ্ছে বর নাকি এক্ষুনি চলে আসবে। তাই আমিও রেডি হয়ে থাকলাম বরকে দেখার জন্য। তারপর আরও 10 মিনিট কেটে গেল। হঠাৎ বাড়ির ভিতর থেকে আমার সব ফ্যামিলি মেম্বাররা বের হতে লাগলো। মনে হয় এক্ষুনি বর চলে আসবে। হ্যাঁ, ওই তো বর চলে এসেছে। কিন্তু বরকে দেখা মাত্র আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এ আমি কাকে দেখছি? আরে, এ তো পল্লব, আমার বন্ধু। তার মানে পল্লব আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সাথে আমার আরও অনেক বন্ধু আছে। না, এটা কি করে হবে? এটা হতে পারে না। তারপর পল্লব আর আমার বন্ধুগুলো বাড়ির ভিতর ঢুকতে যাবে, তখনই আমি গিয়ে ওদের পথ আটকাই। পল্লব, তুই তুই আমার সাথে এমন প্রতারণা করলি? আরে কি দোষ করেছিলাম আমি? হ্যাঁ বল, চুপ কেন? তখনই আব্বু এসে আমার গালে একটা চর বসিয়ে দিলেন আর বললেন, তুই কিভাবে ওর কলার ধরার সাহস পেলি? তোকে না এইখান থেকে যেতে বলছি, চলে যা এইখান থেকে। আব্বু আমার একটা চুপ, আমি আর কোনো কথা শুনতে চাই না, চলে যা তুই এইখান থেকে। আমি আর কিছু বললাম না। ওদের কাছ থেকে একটু দূরে চলে আসলাম আর গিয়ে রাস্তার পাশে বসে পড়লাম। আর তারা বরযাত্রীদেরকে নিয়ে বাড়িতে ঢুকে পড়লো। বসে বসে ভাবতে লাগলাম পল্লব আমার সাথে এমনটা কেন করলো? কি ক্ষতি করেছিলাম আমি তার? কথাগুলো ভাবছি, ঠিক তখনই আমার কাঁধে কারো হাতের ছোঁয়া পেলাম। পিছনে ফিরে দেখি যে শুভ। শুভ, তুইও তো জানতি, আমায় কিছু বললি না কেন? ভিতরে চল, আঙ্কেল তোকে ডাকছে। মানে? আরে চল না, গেলেই বুঝতে পারবি, চল। এই বলে শুভ আমার হাত টেনে ধরে বাড়ির ভিতরে নিয়ে গেল। বাড়ির ভিতর যাওয়ার পরই পল্লব আমার কাছে এসে তার মাথার পাগড়ি আমায় পরিয়ে দিল আর স্টেজে নিয়ে একটা বউয়ের সাজে মেয়ের কাছে বসিয়ে দিল। আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে। একটু পর কাজী কনেকে কবুলও বলতে বললেন, আর ও সাথে সাথে কবুল বলে ফেললো। তারপর আমায় কবুল বলতে বলা হলো, কিন্তু আমি বলছি না। একবার বাবা মার দিকে, আর একবার বন্ধুদের দিকে, আর একবার কনের দিকে তাকাচ্ছি। আমার এরকম তাকানি দেখে বাবা ধমক মেরে বসলেন, এই তাড়াতাড়ি কবুল বল। আব্বু এসব কি হচ্ছে? কবুল বলবো কেন? কার বিয়ে আজ? আর আমাকে এইখানে কেন আনা হয়েছে? তুই কবুল বলবি কি না? না আমি আমার লাঠিটা নিয়ে আসবো। বাবার বলতে দেরি, আমার কবুল বলতে দেরি হলো না। আমার এই অবস্থা দেখে উপস্থিত সবাই একেবারে হেসে শেষ হয়ে যাচ্ছে, আর আমি এইদিকে আবুলের মতো তাদের দিকে তাকিয়ে আছি। তারপর কনেকে আমার কিছু কাজিনরা নিয়ে গেল, আর আমার বন্ধুরা আমায় ছাদে নিয়ে গেল। কি মামা, কেমন দিলাম? মানে কি এইসবের? কি হচ্ছে আমার সাথে? একটু খুলে বলবি তোরা? আচ্ছা তাহলে শোন, কাল বিকালে তুই আমাদের সাথে দেখা করার আগেই তানিয়া আপু আমাকে কল দেয়, আর তোর এমন ব্যবহারের কারণ জানতে চাইলো। তাই আমি সব বলে ফেলি। তারপর উনি এই প্ল্যানটা বের করেন। মানে কি প্ল্যান?
এই যে কালকে তুই আমাদের ওখান থেকে যাওয়ার পর উনি আমাকে কল করেন, আর আমি ওনাকে বলে দেই যে তুই আজ ওনাকে তোর ভালোবাসার কথা বলবি। আর উনি কাল রাতে কোনো বিষ খায়নি, সবই তোকে একটু শিক্ষা দেবে বলে। আর তোর বাবা মাকেও তানিয়া আপু এরকম অ্যাক্টিং করার জন্য বলে দিছিল। আর আজকে কিন্তু তুই আজ বর্ষে যে কাকে বিয়ে করতে আসলি, আর আমার সাথেই বা কার বিয়ে হলো? কেন, তোর আর তানিয়া আপুর বিয়ে হয়েছে, আর আমি তো জাস্ট তানিয়া আপুর কথা মতো বর সেজে এসেছিলাম, যাতে তোকে উনি একটু কষ্ট দিতে পারেন। আমার সাথে তোরা সবাই এমনটা করতে পারলি? জানিস আমি কত কষ্ট পেয়েছি? কি করবো বল, তানিয়া আপুই তো আমাদের সবাইকে এমনটা করতে বলল। জানিস তানিয়াকে হারানোর ভয়ে ছিলাম এতক্ষণ, নিজেকে কত বড় অপরাধী মনে করেছিলাম। বন্ধু, এইসব কথা এখন বাদ দে, এখন তো খুশির সময়। আর এই সময়ে যদি তুই এইভাবে মন খারাপ করিস তাহলে কেমনে হয়? এখন খুশির সময়, তুই এভাবে মন খারাপ করলে কেমনে হবে? আর তোদের যে আমরা আবার মিলিয়ে দিলাম, তার জন্য কিন্তু একটা ট্রিট চাই। শালা, আমার জীবন তেনা তেনা কইরা এখন আইসস ট্রিট নিতে? আয়, তোদের ট্রিট দিতেছি। এই বলে দুই হারামিকে কিছুক্ষণ উড়াধুরা পিটানি দিলাম। বন্ধু, এইবারের মতো মাফ করে দে, আর জীবনেও ট্রিট চাবো না। আমার তো পিঠ শেষ হইয়া গেল রে। এইভাবেই আরো অনেকক্ষণ বসে হারামি বন্ধুদের সাথে আড্ডা দিলাম। দেখতে দেখতে রাত প্রায় 12টা হয়ে গেল, কিন্তু হারামিগুলা ছাড়ছেই না। কিরে, সারা রাত কি এইখানে বসে থাকবি না ঘরেও যাবি? না মানে কি মানে করছিস? ঘরে যা বলছি। সেই বিকাল থেকে মেয়েটা রুমে একা একা বসে আছে, যা। বাবার এমন রাগ দেখে এক দৌড়ে ছাদ থেকে নিচে নেমে আসলাম। তারপর রুমে ঢুকে পড়লাম। রুমে ঢুকে দেখি মরিয়ম আর তানিয়া গল্প করছে। আমায় আসতে দেখে মরিয়ম উঠে চলে গেল আর কানে কানে বলে গেল, ভাইয়া, বিড়ালটা ভালো করে মারিস। এই কথা বলেই মরিয়ম চলে গেল। আর আমি ধীরে ধীরে তানিয়ার কাছে যেতে লাগলাম। আমি তার কাছে যেতেই সে উঠে এসে আমায় সালাম করলো। তারপর আবার গিয়ে বিছানায় বসে পড়ল। আমি কিছু বলতে যাব তার আগে তানিয়া তার ঘোমটা তুলে বলল, আমায় একদম শোবেন না বলে দিলাম। কিন্তু কেন? তানিয়া, আমি জানি আমি অনেক বড় একটা ভুল করেছি, কিন্তু সত্যি আমি এখন তোমায় মন থেকে ভালোবেসে ফেলেছি। প্লিজ আমায় একটা সুযোগ দাও, কথা দিচ্ছি আমি তোমায় আর কখনো কষ্ট দিব না। সত্যি তো? আর কখনো কষ্ট দিবি না আমায়? সত্যি। না, এটা হবে না। তোমায় একটা শাস্তি পেতেই হবে। বলো, রাজি আছো? শাস্তি? কি শাস্তি? আগে বলো রাজি কিনা। ওকে, আমি রাজি আছি, তুমি বলো। আমায় না একটা মানে হ্যাঁ বলো, কি? আমার একটা কিউট বেবি চাই, ঠিক তোমার মতো। এই বলে তানিয়া আমায় এসে জড়িয়ে ধরলো আর লজ্জায় আমার বুকে এসে মুখ লুকালো। আমি তো তানিয়ার কথা শুনে অবাক হলাম। তারপর বললাম, ও মা, তাই নাকি? তাহলে তো এখনই কাজে লেগে যেতে হবে। তানিয়ার থুতনি ধরে হালকা উপরে তুললাম। যা দুষ্টু, আমার বুঝি লজ্জা করে না? তা তো হবে না বাবু, আজ তো অনেক কাজ করতে হবে আমার। এই 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 এই, আমার কাছে আসবা না বলে দিলাম। আর কিছু বলার আগেই আমি তানিয়ার ঠোঁট আর আমার ঠোঁট জোড়া এক করে দিলাম।